আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। আমরা তাপগতিবিদ্যা অধ্যায়টা দিয়ে আজকে আমাদের সেকেন্ড পেপারের জার্নি শুরু করব। তো তোমরা আমার ভয়েস ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা, এই দুইটা ইনফরমেশন আমাকে একটু জানিয়ে দাও। তারপরে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। অ্যান্ড আজকে আমরা তাপগতিবিদ্যা নিয়ে যে আলোচনা শুরু করব তার আগেও আমরা কিছু কথা বলে নিই। একটু তোমরা যারা যারা যুক্ত হবার বা ফ্রেন্ডদের মেনশন করে দাও যারা ক্লাসটা করতে চাচ্ছ, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিতে পারবো। ওকে, দেখতে পাচ্ছি যে অলরেডি 100-র মতন স্টুডেন্ট আমাদের এখানে জড়ো হয়ে গিয়েছে। আমরা আর একটু অপেক্ষা করব, তারপরে আমরা আমাদের মূল ক্লাস শুরু করব। ওকে, তো আমাদের আজকে কিন্তু সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়, এটা নিয়ে আমাদের আলোচনা শুরু হতে যাচ্ছে। আর সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় সবাই একটু বলে দেওয়া সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা। সেকেন্ড পেপার অধ্যায়টা আমরা কেন শুরু করতেছি আর ফার্স্ট পেপার অধ্যায় কেন ধারাবাহিকভাবে যাচ্ছি না, সো অনেকেরই এটা প্রশ্ন থাকতে পারে। আমাদের কিন্তু অ্যাকচুয়ালি চিন্ময়ের দেখা যাবে যে আর একটা ক্লাস বা 12 তারিখ পরীক্ষা হচ্ছে ভেক্টরের উপরে। সো ভেক্টরের পরীক্ষাটা যদি হয়ে যায় তাহলে আমাদের ফার্স্ট পেপারের অফিসিয়ালি 3টা অধ্যায় শেষ হচ্ছে। এরপরে নিউটনীয় বলবিদ্যা শুরু হবে। নিউটনীয় বলবিদ্যার মধ্যে যদি আমাদের ফরমেশনটা দেখো, চিন্ময় নিবে হচ্ছে লিনিয়ার পার্টটা, আমি নিব অ্যাঙ্গুলার বা ঘূর্ণনের পার্টটা। তো লিনিয়ার পার্টটা না পড়ে অ্যাঙ্গুলার পার্টটা পড়লে অনেক কিছুই কিন্তু বুঝতে পারবে না। তাই আমরা সেই পার্টটা চিন্ময় পড়া পর্যন্ত আমরা থার্মোডিনামিক্স অর্থাৎ তাপগতিবিদ্যা শুরু করে দিব। তাপগতিবিদ্যাতেও যে পূর্বের বেসিক লাগে না তা না, লাগে, বাট যেই অল্প স্বল্প বেসিক লাগে সেই অল্প স্বল্প বেসিক আমি ক্লাসেই দিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও তোমরা জানোই যে আমার অলরেডি বেসিকের উপরে সবগুলো ক্লাসই নেওয়া আছে ইউটিউবে, সেই প্লেলিস্টটাও আমি দিয়ে দিব। আজকে ক্লাস শেষে স্লাইড দেওয়ার সাথে সাথে প্লেলিস্ট লিঙ্কটাও দিয়ে দিব, সেই প্লেলিস্টটাও তোমরা দেখে নিবা। অ্যান্ড আমি ধরে নিতে পারি যে এইচএসসি 21 ব্যাচের স্টুডেন্ট যেহেতু তুমি, অ্যান্ড তাপগতিবিদ্যা একটা ভাইটাল চ্যাপ্টার, এটা কোনো না কোনো সময় একটু না একটু হলেও তোমাদের পড়া হয়েছে। ওকে, তো আজকে আমরা তাপগতিবিদ্যার ফার্স্ট লেকচারটা শুরু করতে যাচ্ছি। আজকেও কিন্তু আমরা বেশ কিছু কুইজ প্রবলেম থাকবে অ্যান্ড কিছু বেসিক আলোচনাও থাকবে। তো প্রথমে একটু ছোট করে আমরা বেসিক আলোচনাটা শুরু করি। তো আমি দেখতে পাচ্ছি অলরেডি 180 জনের মতন জড়ো হয়ে গিয়েছ। হ্যাঁ, সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম, যারা যারাই সালাম দিচ্ছ। অ্যাসাইনমেন্টের জন্য সুজয় ঘোষ একটা প্রশ্ন করেছো, অ্যাসাইনমেন্টের জন্য ভাইয়া প্রতি সপ্তাহে 3টা ক্লাস বেশি চাপ হয়ে যাচ্ছে, প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস দিলে ভালো হয়। আচ্ছা, দাবিটা যৌক্তিক, কিন্তু এখানে তোমাদের ওপরই আমরা আসলে এই জিনিসগুলো নির্ভর করব যে তোমরা আসলে জানাবা যে কয়টা ক্লাস হলে তোমাদের জন্য অপটিমাম হয়। আমাদের 3টা ক্লাসও আমরা নিতে পারবো, 2টা ক্লাসও নিতে পারবো, কোনো সমস্যা নেই আমাদের ক্ষেত্রে। 2টা ক্লাস নিলে কোর্স ডিউরেশনটা একটু বড় হবে, বাট ডিউরেশন বড় হলেও আমাদের ক্ষেত্রে কোনো চাপ নাই যে ডিউরেশন বড় হলে আমাদের জন্য কোনো সমস্যা আছে। তারপরে তোমরা জানাবা যে আসলে তোমরা কোনটা চাও, ঠিক আছে? সো কমেন্টে না আমরা পোল ক্রিয়েট করবো, পোল ক্রিয়েট করে যদি ভোট আসে তাহলে সেই অনুসারেই আমরা সিদ্ধান্ত নেব। আচ্ছা, তো তাপগতিবিদ্যার প্রথম লেকচারটা তাহলে আমরা শুরু করি। একদম শুরুতে আমরা কিছু ছোটখাটো বেসিক দেখবো, অ্যান্ড আমি বলবো যেগুলো খাতায় তোলার মতন সেগুলো আমি বলবো খাতায় তুলো, যেগুলো তোলার মতন সেগুলো তোলা লাগবে না। যেমন এই স্লাইডগুলো বাংলা লেখা যে বেসিক স্লাইডগুলো আছে সেগুলো তো দিয়েই দিব, সো এই স্লাইডগুলো আর আলাদা করে লেখা লাগবে না। ম্যাথগুলো আমার সাথে সাথে করবো, আমি বলে দিব কোন কোন ম্যাথগুলো আমার সাথে সাথে করতে হবে। তো একদম শুরুতে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে থার্মোমিতি বা থার্মোমেট্রি ইংলিশে বললে। তাপবিজ্ঞানের যেই শাখায় আমরা তাপমাত্রার পরিমাপ নিয়ে আলোচনা করি তা সেটাকে থার্মোমেট্রি বলি। সো এই জিনিসগুলো সাধারণত বুয়েট অ্যাডমিশন টেস্টে কখনোই আসবে না, বাট স্টিল আমি কয়েকটা বেসিক একটু টেনে টেনে দেখাচ্ছি। এখন তাপমাত্রা নিয়ে কিছু কনফিউশন থাকে, যদিও এটা বুয়েট অ্যাডমিশন টেস্টে সরাসরি তাপমাত্রা কি বা এই জিনিসগুলো কখনোই আসবে না, কিন্তু তারপরেও আমি জাস্ট বলে রাখি যে এই তাপমাত্রাটা আসলে কি। কারণ তুমি যদি পরবর্তীতে কাউকে বোঝাতে চাও বা নিজের একটা বেসিক জাহির করতে চাও যে তাপ আর তাপমাত্রার মধ্যে তফাৎ, খুবই কমন প্রশ্ন এটা। সো এই জায়গাটাতে যেন তোমরা আটকে না যাও, সেই জন্যই আমি কয়েকটা জিনিস একটু দেখায় আসতেছি। সো তাপমাত্রাটা আসলে কি। আমরা কোনো একটা বস্তুকে যদি ধরি, আমাদের ঠান্ডা লাগতে পারে, গরম লাগতে পারে বা স্বাভাবিক লাগতে পারে। এই যে আমরা একটা বস্তুকে ধরছি, ধরে কি একটা অনুভূতি আমাদের মধ্যে হচ্ছে, ঠান্ডা বা গরমের অনুভূতি। এই ঠান্ডা বা গরমের অনুভূতিটা মাপার একটা চলক, সেই চলকটাই হচ্ছে কি আমার তাপমাত্রা। ধরো তোমার কাছে থার্মোমিটার নাই, তাহলেও কিন্তু এমন না যে তুমি একটা মানুষের কপালে ধরে জানতে পারো না যে তার জ্বর কি জ্বর না। আমরা কিন্তু হাত দিয়ে কপালে ধরে বুঝতে পারি তার কি জ্বর হয়েছে নাকি হয় নাই।
এইটাও কিন্তু একটা থার্মোমিটারের কাজ, তাই না? সো আমাদের স্পর্শ দ্বারাও কিন্তু আমরা এই থার্মোমিটারের বা ঠান্ডা গরম মাপার যে ব্যাপার সেটা করতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে তো আর অ্যাকুরেট হবে না। কেন অ্যাকুরেট হবে না এটাও বলতে পারো, কারণ তুমি চিন্তা করো যে সবার স্পর্শ অনুভূতি কিন্তু একরকম হয় না। তুমি চিন্তা করো যে আমাদের মা বা যারা গৃহিণী আছেন বা যারা রান্না বান্না করেন, বাবুর্চি যারা আছেন, তো তারা যখন রান্না করে তারা কিন্তু অনেক বেশি গরম জিনিস ধরতে পারে আমাদের তুলনায়, রাইট? তুমি খেয়াল করে দেখবা তোমার মা একটা গরম জিনিস অনায়াসে ধরতে পারতেছে, বাট তুমি সেই গরম জিনিসটা ধরতে পারতেছো না, তোমার কাছে বেশি গরম লাগতেছে। সো এটা একটা অভ্যাসের ব্যাপারও আছে। তার ক্ষেত্রে হাতের চামড়া ওইভাবে অভিযোজিত বা ওইভাবে মোটা হয়েছে যেন তার ঠান্ডা গরমের অনুভূতিটা একটু কম হয়ে গিয়েছে। আবার তোমার ক্ষেত্রে এটা বেশি গরম লাগবে। তার মানে ম্যান টু ম্যান এই স্পর্শ অনুভূতিটা ভ্যারি করে, তাই না? আবার চিন্তা করে দেখো, শীতকালে তুমি একটা জায়গায় ঠান্ডা ধরে রাখছো অনেকক্ষণ ধরে, তারপরে তুমি একটা তুলনামূলক স্বাভাবিক জিনিস ধরলেও তোমার কাছে গরম লাগবে, কারণ তোমার হাতটা অলরেডি ঠান্ডা হয়ে আছে। সো হাতটা প্রাথমিকভাবে কোন অবস্থায় ছিল সেটাও কিন্তু একটা ব্যাপার। সো এই জায়গাগুলো থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে মানুষও চাইলে থার্মোমিটারের কাজটা করতে পারে, মানে ঠান্ডা গরমের অনুভূতি মাপতে পারে, গরম না ঠান্ডা এটা বলতে পারে, বাট সেই ক্ষেত্রে কিছু লিমিটেশন আছে। মানুষ টু মানুষ এটা ভ্যারি করে এক, আবার ওই হাতটা পূর্বে কোন অবস্থায় ছিল সেটাও একটা ব্যাপার। আর এছাড়াও তুমি যদি দুইটাই গরম জিনিস ধরো কিন্তু কোনটা বেশি গরম কোনটা কম গরম এটা বুঝতেও কিন্তু সমস্যা। আবার আরেকটা জিনিস নেবো, তুমি একটা অত্যন্ত গরম জিনিস কি ধরতে পারবা না, দ্যাট মিনস রেঞ্জেরও একটা সমস্যা আছে, যে তুমি অত্যন্ত গরম জিনিস অত্যন্ত ঠান্ডা জিনিস ধরতে পারবা না, তোমার হাত পুড়ে যাবে বা হাত ফেটে যাবে, বিভিন্ন জিনিস ঘটতে পারে। সো এই কারণেই থার্মোমিটার আছে যেটা আমাকে ডাটার মাধ্যমে বলবে এটা আসলে ঠান্ডা না গরম। তো আমরা থার্মোমিটার তাপীয় অনুভূতি যেটা সেটা মাপার জন্যই আসলে তাপমাত্রা চলকটাকে নিয়ে আসি। এখানে তাপীয় অনুভূতির সংজ্ঞা দেওয়া আছে, সো এই সংজ্ঞাগুলো আমাদের লাগবে না, তারপর আমি স্লাইডটা তোমাদেরকে দিয়ে দিব। আমার তোমাদের কাছে বেসিক একটা প্রশ্ন, একদম বেসিকের একটা প্রশ্ন, এটা বুয়েট অ্যাডমিশন টেস্টে বা কোনো অ্যাডমিশন টেস্টেই লাগবে না, বাট স্টিল একটা বেসিকের প্রশ্ন। এখানে একটা ম্যাচের কাঠি, জ্বলন্ত ম্যাচের কাঠি দেখতে পাচ্ছ, এখানে একটা কেটলিতে আমরা পানি নিয়ে গরম করতেছি। এই যে দুইটা ঘটনা আমরা দেখতেছি, এই দুইটা ঘটনায় আমার তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, বলো তো কোনটায় তাপমাত্রার পরিমাণটা বেশি? আমি জ্বলন্ত ম্যাচের কাঠিতে তাপমাত্রা বেশি পাবো, নাকি আমি এই গরম কেটলিটাতে তাপমাত্রা বেশি পাবো? এখন বলে রাখি যে এটা স্বাভাবিকভাবে এমন হতে পারে যে গরম কেটলিটা এত গরম করা হয়েছে তাপমাত্রা অনেক বেশি, আবার এমন হতে পারে এটা একদম অল্প আছে, হতে পারে। কিন্তু স্বাভাবিকভাবে যদি চিন্তা করি, স্বাভাবিকভাবে চিন্তা করলে তোমাদের কিন্তু অবশ্যই এইটা উত্তর দেওয়া উচিত, জ্বলন্ত ম্যাচের কাঠিটার তাপমাত্রাটা বেশি। এখন তুমি বলতে পারো, ভাই কেন এটার তাপমাত্রাটা বেশি হচ্ছে, আপনি কিভাবে বুঝলেন? এটা সরাসরি আগুন, রাইট? এটা সরাসরি আগুন, আগুন তো অনেক উত্তপ্ত, রাইট? সো এটাকে তুমি যদি ধরো, তোমার হাতে যে পরিমাণে ড্যামেজ হবে, বলতে পারো যে এইটাকে কিন্তু যতক্ষণ ধরতে হবে এটাকেও ততক্ষণ। এটা যদি 1 সেকেন্ডে নেমে যায় তাহলে 1 সেকেন্ড ধরার পরিমাণ। এটা যদি নাও নিবে, বাট এটাতে 1 সেকেন্ডই টাচ করবা, এটাতে যত সময় তুমি ধরবা, এটাতে যত সময় তুমি ধরবা, এইখান থেকে তুমি বেশি ক্ষতির সম্মুখীন হবা, এটা থেকে বেশি ফোসকা পড়বে, ক্ষতির সম্মুখীন। তুমি বলতে পারো, ভাই এটাতে তো হয়। তুমি সময়কালটা যদি সমান রাখো তাহলে অবশ্যই এটাতে বেশি ক্ষতির সম্মুখীন তুমি হবা। তাহলে এইটার মধ্যে তাপমাত্রাটা বেশি, ঠিক আছে? আবার যদি একই প্রশ্নটা আমার কাছে ছুড়ে দেওয়া হয় যে এই দুইটা বস্তু নিয়ে কোনটায় তাপ বেশি, জানতে চাইলো কোনটায় তাপ বেশি, তাহলে তাপ বেশি যদি জানতে চাই তাহলে আমার উত্তর হবে কেটলিটাতে তাপ বেশি। তাহলে একটা জিনিস কিন্তু বোঝা যাচ্ছে, তাপ আর তাপমাত্রা দুইটা কিন্তু সরাসরি একই জিনিস না। তাপ আর তাপমাত্রা দুইটা কি সরাসরি একই জিনিস না? সরাসরি একই জিনিস হলে তো এটাতে তাপমাত্রা বেশি, এটাতেই তাপ বেশি হইতো, তাই না? এইটাতে তাপমাত্রা বেশি, বাট এটাতে তাপ বেশি, ঠিক আছে? তাপমাত্রার পরিমাণ এটাতে বেশি আর তাপের পরিমাণ এটাতে বেশি। এখন এই জায়গাতে ভাইয়া কি বোঝাতে চাইলাম, এটা কিভাবে হলো বা এটা কেন ভাইয়া দেখাইলাম, এটা একটু বলি। এইখানে আমরা যে তাপ যেটাকে চিনি, তাপ অ্যাকচুয়ালি একটা শক্তির রূপ, রাইট? আমরা শক্তির অনেকগুলো রূপ জানি, তাপ শক্তির একটা রূপ, রাইট? জুল একক হয় এটার। সো এই যে তাপটা আসলে উৎপত্তি হয় কিভাবে বা জিনিসটা আসলে কি, সো শক্তিটার কিভাবে এই জিনিসটা আসে আসলে। সো এইখানে দেখো অসংখ্য কি আছে, গ্যাসের পানির অণু আছে, অসংখ্য পানির অণু আছে। এই অণুগুলো কি, আমি যদি নিচে থেকে তাপ দিই তাহলে এই অণুগুলো কি ছোটাছুটি করতে থাকবে, কম্পনের সৃষ্টি হবে, তাই না? তারা সামনে অবস্থা থেকে কাঁপাকাঁপি করতে থাকবে, ছোটাছুটি করতে থাকবে, ভাইব্রেট করবে। এই যে ভাইব্রেট করছে, দ্যাট মিনস একটা স্পিড তার মধ্যে, একটা গতি তার মধ্যে আছে। এই গতিটা, এই যে ও ছোটাছুটি করতেছে আবার ওর পাশেরটাও ছোটাছুটি করতেছে, দুইজনের গতি যখন বাড়ি খাবে বা ধাক্কা খাবে তখন কি হবে, এই গতির পরিমাণটা তার কিছুটা হলেও বাধাপ্রাপ্ত হবে না, কিছুটা হলেও খরচ হয়ে যাবে না, কিছুটা হলেও গতিশক্তির একটা ক্ষয় আমরা পাবো। এই গতিশক্তিটা কিন্তু হারাই যাবে না। আমরা শক্তি নিত্যতা শিখছি, সবাই শিখছি, আমরা শক্তি নিত্যতা অনুসারে জানি শক্তি কিন্তু বিনষ্ট হয় না, বাট সৃষ্টিও হয় না, রূপান্তরিত হয়, রাইট? তার মানে এই যে এইখানে যেই পরিমাণের ডেল ইকে,
ডেল ই কে দিয়ে আমি কি বোঝাচ্ছি, যেই পরিমাণের এখানে আমরা গতিশক্তির অ্যাবসেন্সটা পাবো, গতিশক্তির যে পরিমাণের পার্থক্যটা পাবো, সেটাই আসলে কিসে কনভার্ট হয় বা সেটাই আসলে কি তৈরি করে আমার কিউ বা তাপ, কিউ দিয়ে আমরা তাপকে প্রকাশ করি। ওকে ফাইন, এইখানেও কিন্তু সেম ভাবে একইভাবে এইখানেও অণুগুলো আছে ছোটাছুটি করতেছে, ছোটাছুটি করার সময় এই জায়গায় যেই পরিমাণের তাপ তৈরি হবে সেটাকে আমরা কিউ দিয়ে প্রকাশ করতে পারি। এখন বলতে পারো ভাই এটাতে তাহলে তাপ কম কেন, এটাতে তাপ বেশি কেন? খেয়াল করে দেখো, এইখানে অবভিয়াসলি জিনিসটা ছোট, অণুর সংখ্যাও কি ছোট, অল্প, অণুর সংখ্যাও কি অল্প। তো এখানে অণুর সংখ্যাগুলো কিন্তু অল্প, তার মানে এখানে সাপোজ ধরো এই যে একটা অণু, এই যে একটা অণু, এইটার মধ্যে এই অণুটা সংঘর্ষ হয়ে তাদের গতিশক্তির যে পার্থক্যটা, মানে গতিশক্তির যে ব্যয়টা বা গতিশক্তি যেই পরিমাণ রূপান্তর হয়েছে তাপে, এটা ধরো 20 জুল, এক অণু আরেক অণুর সাথে সংঘর্ষিত হয়ে ধরো 20 জুল পরিমাণ সে কি হয়েছে, গতিশক্তির পার্থক্য হয়েছে, আগের শক্তির সাথে পার্থক্য হয়েছে 20 জুল। তাহলে এইখানে উৎপন্নকৃত তাপ ওদের দ্বারা 20 জুল। আর এইখানে দেখো, এই যে এখানে একটা অণু আরেকটা অণু পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে তাদের দ্বারা উৎপন্ন তাপ হচ্ছে 2 জুল। অবভিয়াসলি এটাতে ছোটাছুটি বেশি হবে, সরাসরি আগুন আমি এখানে পাচ্ছি, আর এখানে কি সরাসরি আগুন না, এই আগুনটা পরিবহন হয়ে তার মধ্যে যাচ্ছে। সো এইখানে এক অণু আর এক অণুর মধ্যে উৎপন্নকৃত তাপ হচ্ছে 2 জুল। তাহলে খেয়াল করে দেখো, তাহলে তো এটাতে তাপ বেশি হওয়ার কথা, ভাই আপনিই বলছেন এখানে 20 জুল, এখানে 2 জুল, কারণ এখানে ছোটাছুটি বেশি হলে ধাক্কা খেলে সংঘর্ষের ফলে রূপান্তরিত গতিশক্তির পরিমাণও বেশি, মানে উৎপন্নকৃত তাপও বেশি। তাহলে এইটাতে তাপ কেন বেশি বলেন নাই? এইখানে এরকম অণু পাবা কয়টা? ধরো 20 জুলই তৈরি করছে, দুইজন মিলে 20 জুলই তৈরি করছে, দুইটা অণু মিলে, বাট এরকম অণু পাবা কয়টা? এরকম অণু পাবা সাপোজ ধরো 100টা বা 200টা, আমি হিসাবের সুবিধার জন্য বলছি 100টা অণু পাবা, এরকম কথার কথা। আর এইখানে পাবা কয়টা? এখানে পাবা এরকম 1 লক্ষটা, কারণ এখানে কি দেখাই যাচ্ছে অনেক বড় একটা জায়গা, অনেক বেশি সংখ্যক অণু নিয়ে কাজ করা হচ্ছে। সো এইখানে আমরা দেখব অনেক বেশি সংখ্যক অণুর মধ্যে এইরকম 2 জুল করে অসংখ্য 1 লক্ষ অণুর মধ্যে 2 জুল করে, সাপোজ 1 লক্ষটা জোড়া আছে, কথার কথা এরকম করে 1 লক্ষটা 2 জুল, আর এখানে 100টা 20 জুল, এখানে 1 লক্ষটা 2 জুল, এখানে 100টা 20 জুল। তাহলে গুণ করে দেখো, এটাতে কি অবভিয়াসলি বেশি আসবে না? এটাতে অবভিয়াসলি বেশি আসবে। তার মানে এইখানে মোট তাপ উৎপন্নকৃত কিউটা তুলনামূলক কম, এইখানের উৎপন্নকৃত কিউটা তুলনামূলক বেশি। তাহলে তাপ নিয়ে আশা করি কনফিউশন রইল না, কেন ভাইয়া এটাতে তাপ বেশি বলছে, কারণ এখানে অণুর সংখ্যা বেশি। প্রতিটা সংঘর্ষে যদি কম পরিমাণও তাপ উৎপন্ন হয়, অণুর সংখ্যা ওভারঅল বেশি হওয়াতে ওভারঅল তাপটা কি হবে? বেশি হবে। আবার এইটার জন্য আসি, এখানে তাপমাত্রা কেন বেশি বলছে ভাইয়া? এইখানে দেখো জায়গাটা কি ছোট, অল্প একটা জায়গার মধ্যে ঘটতেছে, আর এখানে জায়গাটা কি তুলনামূলক বড়। এই অল্প জায়গায় দেখো এখানে কিন্তু প্রতি দুইটা অণুর মধ্যে কি উৎপন্নকৃত তাপের পরিমাণটা বেশি হচ্ছে না? মানে তাপীয় ঘনত্ব যদি একটা রাশি হিসাব করা যেত, ওইরকম করে যদি চিন্তা করো, এখানে অল্প একটা জায়গায় কি অনেক তাপের উদ্ভব হচ্ছে, এখানে ওভারঅল বেশি তাপ, বাট কি অনেক বড় একটা জায়গা নিয়ে। আমি এটাকে এভাবে বলতে পছন্দ করি, ব্যাটসম্যানের গড় রানের কথা চিন্তা করো। এখন গতকাল তো বাংলাদেশে খেলা হলো, সো আশা করি তোমরা ক্রিকেটের মাধ্যমে বুঝাইলে তোমরা বুঝতে পারবা। সো গড় রানের কথা চিন্তা করো আর মোট রানের কথা চিন্তা করো। এই জায়গায় ধরো একটা ব্যাটসম্যান, এটাকে ধরো একটা ব্যাটসম্যান হিসেবে চিন্তা করো, এই ম্যাচের কাঠিটাকে। সো এই ব্যাটসম্যানের গড় রান সাপোজ ধরো 100, সে মোট ম্যাচ খেলছে 2টা, তাহলে মোট রান কত? এই ব্যাটসম্যানটার ম্যাচের কাঠি ব্যাটসম্যানটার মোট রান কত? মোট রান হিসাব করলে আমরা পাচ্ছি কত? 2 গুণ 100, মানে 2টা ম্যাচ খেলছে, প্রত্যেকটাতে 100 করে রান করছে, 200 মোট রান। আচ্ছা, এবার এইটার জন্য আসি, এইখানে ব্যাটসম্যানটা ম্যাচ খেলছে ধরো 10টা ম্যাচ খেলছে। প্রতি ম্যাচে গড় রান যেটাকে বলতেছি, প্রতি ম্যাচে সে 50 করে রান করলো, তাহলে মোট রান কত হবে? 50 × 100, দ্যাট মিনস 500। তাহলে মোট রানের বিচারে কে আগায়? এই ব্যাটসম্যান আগায়, কেটলি ব্যাটসম্যান আগায়। আর গড় রানের বিচারে কে আগায়? গড় রানের বিচারে এই ম্যাচের কাঠি আগায়। সো গড়টা রিলেটেড টু তাপমাত্রা। গড় মিন্স, এখানে আমি বলতেছি না যে গড় শক্তি তাপমাত্রা ইকুয়াল টু গড় শক্তি, এটা কিন্তু আমি বলতেছি না। তাপমাত্রা ইকুয়াল টু গড় তাপ শক্তি, এটা আমি বলতেছি না, এটা বললে আবার ভুল হবে। তাপ একটা ভিন্ন নতুন রাশি, এটার একক জুলে না। তাপমাত্রা একটা নতুন অন্য রাশি, এটার একক জুলে না, তাপটা হচ্ছে জুলে, ঠিক আছে? তাপটা হচ্ছে শক্তির একটা রূপ। সো এটা কিন্তু আমরা বলতেছি না, বাট এটা রিলেটেড টু
এইটার সাথে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে অল্প একটা জায়গায় যদি অতিরিক্ত তাপ উৎপন্ন হয় তাহলে সেইখানে আমরা তাপমাত্রা বেশি পাবো। এখন বলতে পারো ভাই এটা আপনি বুঝলেন কিভাবে? আমি যদি এটাতে ধরি তাপমাত্রা কেন আসে, আসলে তাপমাত্রা কেন আসে খেয়াল রাখবে একটা জিনিস, একটা হাই টেম্পারেচারের বডি থেকে লো টেম্পারেচারের বডির দিকে কে যায়? তাপ যায়। আমি বলি নাই ও বেশি তাপ থেকে কম তাপের দিকে তাপ যায়, এটা কিন্তু বলি নাই। আমি বলছি বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে তাপ যায়। সো তাপমাত্রাটা আমরা এইটা কেন বেশি বলতে পারতেছি, আমি যদি এখানে হাত দিই তাহলে যেই পরিমাণের হিট আমার হাতে আসবে এটা থেকে, এটা বেশি তাপমাত্রা, আমার হাতটা একটা স্বাভাবিক তাপমাত্রা, যেই পরিমাণের তাপ আমার ভিতরে আসবে এইটাতে ধরলে আমার এটাতে কিন্তু ওভারঅল তাপ বেশি, কিন্তু এটাতে তাপমাত্রা কাটছে কম, উঠছে কম। এটাতে যদি ধরি তাহলে এটা কিন্তু ওই পরিমাণের তাপ আমার হাতে ঢুকবে না। এখান থেকে আমরা বুঝতে পারতেছি এটার তাপমাত্রা বেশি, এটার তাপমাত্রা কম, কারণ তাপমাত্রা ইন্ডিকেট করে তাপ কোথায় ট্রাভেল করবে। হাই টেম্পারেচার টু লো টেম্পারেচারে তাপ ট্রাভেল করে, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমার ওভারঅল আলোচনা। আশা করি তোমরা বুঝতে পারছো যে তাপ আর তাপমাত্রার মধ্যে ব্যাপারটা, এটা গড়ের সাথে রিলেটেড আর এটা মোটের সাথে রিলেটেড, বাট আমি বলতেছি না এটা জাস্ট একটা অ্যানালজি যেটার মাধ্যমে আমরা রিলেট করতে পারি, যেন বুঝতে পারি যে জিনিসটা আসলে এইরকম, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে আমরা আশা করি এই পেজটা প্রত্যেকে বুঝছি, অ্যান্ড তাপ আর তাপমাত্রা নিয়ে আশা করি আমাদের কনফিউশন এখন থেকে আর থাকবে না। ওকে ফাইন, এখন এখানে কিছু বেসিক আলোচনা আছে, এগুলো আমি খুব দ্রুত টানবো। তোমরা 22 ব্যাচের স্টুডেন্ট না, তোমরা 21 ব্যাচের স্টুডেন্ট। 22 ব্যাচের স্টুডেন্টের জন্য এগুলো আমরা ভাঙায় বলছি, কারণ তারা হয়তো নতুন পড়তেছে। তোমাদের ক্ষেত্রে যদি কারো ঘাটতি থাকে, থাকতেই পারে, থাকাটা অস্বাভাবিক না। কেউ যদি চ্যাপ্টার না পড়ছে তার যে এখন এই ক্লাসটা করতে পারতেছে না তা না। এই জিনিসগুলো তোমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য দরকার নাই। এই জিনিসগুলো তারপরে তাহলে কি শিখবো না? উত্তর হচ্ছে হ্যাঁ শিখবো। কোথা থেকে শিখবো? আমাদের এই ভিডিও থেকে শিখবো। আমি এই ভিডিওগুলোর বেসিকের ভিডিওগুলোর প্লেলিস্ট লিঙ্ক তোমাদেরকে দিয়ে দিব, আজকের ক্লাসে দিয়ে দিব। এগুলো ভাঙায় ব্যাখ্যা করা আছে। ফাইন, তাহলে এই জায়গাটা আমি দেখাই যাচ্ছি, এই জিনিসগুলো স্লাইডে তোমাদের থাকবে, কিন্তু এই জিনিসগুলোর ব্যাখ্যা তোমরা কোথায় পাবা? ব্যাখ্যা তোমরা পাবা আমার পূর্বের ক্লাসে, একদম পূর্বের ক্লাসের স্লাইড। সো একটা জিনিস আমি দুইবার বলে সময় নষ্ট করতেছি না, কারণ আমাদের প্রচুর ম্যাথ করতে হবে। আমরা যত বেশি ম্যাথ করতে পারবো তত বেশি আসলে আমরা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছি, ঠিক আছে? সো আমরা কয়েকটা ছোটখাটো কথা একটু জাস্ট বলে যাই, রিভিউ করে যাই। তাপমাত্রা পরিমাপ করবো, একটু আগে দেখলাম তাপমাত্রা কি, আসলে তাপের সাথে তার তফাৎটা কি, আর একটা অ্যানালজির মাধ্যমে দেখার চেষ্টা করছি। এখন আমরা দেখবো তাপমাত্রা মাপবো, যে তাপমাত্রা মাপার দুইটা নীতি আমাদের এইচএসসি লেভেলে আমরা ইউজ করি। একটা হচ্ছে এক স্থির বিন্দু নীতি, একটা দ্বি স্থির বিন্দু নীতি। সহজ কথায় বললে এক স্থির বিন্দু নীতি মানে একটা তাপমাত্রাকে আদর্শ ধরে যে মাপটা, আর দ্বি স্থির বিন্দু নীতি হচ্ছে দুইটা তাপমাত্রাকে আদর্শ ধরে যেই মাপটা, ঠিক আছে? সো এটা কিভাবে আসে না আসে, এটা একটু আগে যে মরুভূমির একটা মধ্যে মানুষ বসেছিল ওইগুলো দেখলেই তোমরা বুঝে যাবা। ফাইন, ওইগুলো আমি দিয়ে দিব আজকে ক্লাস শেষে, ইউটিউবের ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিব। ওকে, সো এক স্থির বিন্দু নীতি বলছি একটা তাপমাত্রাকে আদর্শ ধরে যেই মাপ। একটা তাপমাত্রাটা কোন তাপমাত্রা? কোন সেই লাকি তাপমাত্রা? এই তাপমাত্রাটা হচ্ছে আমাদের ত্রৈধ বিন্দু। এই তাপমাত্রা হচ্ছে আমাদের ত্রৈধ বিন্দু বা ট্রিপল পয়েন্ট। ত্রৈধ বিন্দু বা ট্রিপল পয়েন্ট, এটা কোন তাপমাত্রা? এখানে একটা সিনারি দেখতে পাচ্ছ, একটা বরফ খণ্ড মনে হচ্ছে আপাতত দৃষ্টিতে, বাট তার মধ্যে একাধারে এখন বরফ আছে, তার মধ্যে একাধারে এখন বাষ্প আছে, তার মধ্যে তাকে ধরলে তুমি ভিজাটাও অনুভব করতে পারো। ধরলে ভিজা পাই, চাপ দিলে শক্ত পাই, আর চারপাশে তো বাষ্প দেখতেই পাই। তাহলে এই যে অবস্থাটার মধ্যে আছে, এই মুহূর্তে তার গায়ে একটা থার্মোমিটার লাগাইলে যেই রিডিংটা আমি পাবো, যেই মানটা আমি পাবো, সেটাকে আমি বলবো H2O এর, H2O বা পানির, H2O এর ত্রৈধ বিন্দু বা ট্রিপল পয়েন্ট। ওই তাপমাত্রার মানটা কি? H2O এর ট্রিপল পয়েন্ট। যেই মানটা আসলে কত? যেই মানটা আসলে 273.16, 273.16 কেলভিন। এখন এখানে ব্যাপার আছে, এই তাপমাত্রাটা শুধু গেলেই কি আমি এরকম পাবো? আমাদের বাসা বাড়িতে একটা বরফ নিলাম, ওই বরফটাকে আমি এই তাপমাত্রায় নিলাম, সামহাও নিলাম, বা বরফটা আগে অনেক ঠান্ডা ছিল আমি রেখে দিলাম, আস্তে আস্তে তাপ গ্রেইন করে সেই তাপমাত্রাটা হইলো, তখনই কি আমি এই জিনিসটা পাবো? তখনই কি আমার এই জিনিসটা পাওয়া হবে? না, তখনই তুমি এই জিনিসটা পাবা না। বলতে পারো তাহলে ভাই 273.16 কে তো আমরা ত্রৈধ বিন্দুর তাপমাত্রা বলি, 273.16 কেলভিন তাপমাত্রায় আমি H2O কে নিলে কেন আমি একাধারে এই জিনিসটা পাবো না? বরফ, পানি, জলীয় বাষ্প একাধারে পাবো না। কেন আমি পাবো না এটা? কারণ আমাদের রুমে যে প্রেশারটা আছে বর্তমানে, সেই প্রেশারটা ইউজুয়ালি 1 atm বা 1 atm এর কাছাকাছি, বলা যায় 1 atm। বিল্ডিং এর তালা যদি উপরে হয় তাহলে ভিন্ন রকমের হতে পারে, বাট বলা যায় 1 atm এর কাছাকাছি। আর এই জিনিসটা যদি তুমি পাইতে চাও, বরফ, পানি, জলীয় বাষ্প, এটা যদি
পাইতে চাও তখন তুমি শুধুমাত্র তাপমাত্রাটাকে ফিক্স করলেই হবে না, তাপমাত্রার সাথে প্রেশারটাকেও ফিক্স করতে হবে। এই প্রেসারে এই তাপমাত্রায় গেলেই তুমি ওই চেহারাটা দেখতে পাবা বা ওই সিনারিওটা দেখতে পাবা, ঠিক আছে। সো ত্রৈধবিন্দু শুধু তাপমাত্রার মানে ত্রৈধবিন্দুতেই যে আমি শুধু বরফ পানি জলীয় বাষ্প পাবো তা না, এই প্রেসারে গেলে ত্রৈধবিন্দুতে গেলে তাহলেই আমি কি ওই জিনিসটা দেখতে পাবো। এন্ড এই জিনিসটা আমি খুবই ইলাবোরেটলি আমার একদম তাপগতিবিদ্যা বেসিকের প্রথম ভিডিওতে সুন্দর করে ব্যাখ্যা করার চেষ্টা করছি একটা গ্রাফের মাধ্যমে, যে এই গ্রাফটা যেটা চাপ বনাম তাপমাত্রা গ্রাফের মাধ্যমে আলাদা আলাদা করে জিনিসটা ব্যাখ্যা করার চেষ্টা করছি। গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, গলনাঙ্কের এপাশে মানে চাপ বনাম তাপমাত্রা, এ পাশে গেলে আমি বরফ পাবো, এটার মাঝখানে আমি পানি পাবো, এটার বাইরে গেলে আমি বাষ্প পাবো। 273, 373, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে। সো আমরা এইভাবে তারপরে চাপ যদি বাড়াই, এটা 180 চাপের জন্য, এটা আমাদের স্বাভাবিক তাপমাত্রার জন্য। তারপরে যদি চাপ আমি বাড়াই তাহলে কি হবে গলনাঙ্ক, স্ফুটনাঙ্কের, এগুলো 9, 10 এর পরে তারপর আমি ব্যাখ্যা করছি আমার বেসিকের ভিডিওতে, যেটা আমি দিয়ে দিব। তারপরে আমি চাপ বাড়াইলে কি হবে, চাপ কমাইলে কি হবে, সব কিছু আমি অ্যানিমেশনের মাধ্যমে, জিআইএফ এর মাধ্যমে আলাদা করে ব্যাখ্যা করা আছে খুব সুন্দর করেই। তো আমরা এরপরে তাপমাত্রা চাপ একবার বাড়ায়, চাপ একবার কমায়, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক কই যায়, ডানে যায় না বামে যায়, এভাবে আমরা গ্রাফটা আঁকছি। আঁকার পরে দেন গ্রাফের পয়েন্টগুলো মিলাই দিছি, মিলাই দেওয়ার পরে যেই পয়েন্টে সে মিলছে সেই পয়েন্টটাকে আমরা বলতেছি কি ত্রৈধবিন্দু, এই পয়েন্টের যে তাপমাত্রাটা সেটাই হচ্ছে আমাদের 273.16 কেলভিন তাপমাত্রা, সেটাই হচ্ছে আমাদের কি 273.16 কেলভিন তাপমাত্রা। এটা কোন তাপমাত্রা হয়, 0.006। আমার ইউটিউবের ভিডিওতে একটা ভুল আছে ছোট, এখানে একটা জিরো উঠে নাই, এখানে আরেকটা জিরো হবে, 0.006, দুইটা জিরো, ঠিক আছে, 0.206 ATM। ওকে ফাইন। তো আমি ইউটিউবের ভিডিও দিয়ে দেবো, এখানে ব্যাখ্যা সব সুন্দর করেই করা আছে যে এটাকেই কেন ত্রৈধবিন্দু বলতেছি, কারণ এই অবস্থায় এটার এই পাশে বরফ, এ পাশে পানি, এই লাল দাগের এই পাশে পানি, এ পাশে বরফ। সো এই পয়েন্টটাতে লাল আর নীল দুইটা দাগই মিলছে, আর নীল দাগটা কি বরফ আর পানির মধ্যস্থল, মানে সে বরফও পানিও, মানে এদিক বাড়াইলেই পানি, একটু কমাইলেই বরফ। লাল দাগের এই পাশে একটু বাড়াইলেই বাষ্প, একটু কমাইলেই পানি। অ্যান্ড এই পয়েন্টটাতে লাল নীল দুইটাই মিলছে, দ্যাট মিনস এই পয়েন্টে বরফ, পানি, বাষ্প তিনটাই আমি পাবো। অ্যান্ড এটা শুধুমাত্র টেম্পারেচারটাকে ফিক্স করলেই হয় না, একই সাথে প্রেশারটাকেও ফিক্স করতে হয়। এই সেম টেম্পারেচারে আমি যদি আরেকটু উপরে উঠি, এই সেম টেম্পারেচারে আমি যদি আরেকটু উপরে এই জায়গায় পয়েন্টটা নিই, এই জায়গায় আমি কি পাবো, এই জায়গায় আমি H2 কে কোন দশায় পাবো, পানি দশায় পাবো। এটাকে যদি আমি আরেকটু নিচে দিই তাহলে কিন্তু অন্য দশায় পাবো, ঠিক আছে। সো নিচের পার্টগুলোতে যাচ্ছি না, এগুলো কিন্তু আছে, এখানেও আরো অনেক প্লাজমা ফর্ম বা আরো অনেকগুলো ফর্ম আলাদা আছে, শুধু বরফ, পানি, বাষ্প না, আরো আয়নিত ফর্ম আছে। সো এই জায়গায় আমি অন্যান্য জিনিস পাবো, আমাদের আলোচনায় যেহেতু এতটুকু আছে, সো এতটুকুই আমি ব্যাখ্যা করেছি। ওকে ফাইন। তাহলে আমরা জেনে গেলাম প্রথমত তাপমাত্রা পরিমাপের মূলনীতি কয়টা, দুইটা, এক স্থির বিন্দু নীতি, দ্বি স্থির বিন্দু নীতি। এক স্থির বিন্দু নীতি একটা তাপমাত্রাকে আদর্শ ধরে যে পরিমাপ, একটা তাপমাত্রাকে আদর্শ ধরে আমরা যদি অন্যান্য তাপমাত্রা মাপি, আমার শরীরের তাপমাত্রা, আমাদের বাসায় যে কোনো একটা যে পানির তাপমাত্রা বা যে কোনো একটা বডির তাপমাত্রা যদি মাপি, তাহলে আমরা এক স্থির বিন্দু নীতি ব্যবহার করে মাপলে আমরা কোনটার সাপেক্ষে মাপবো, 273.16 কেলভিন তাপমাত্রার সাপেক্ষে মাপবো। এই ত্রৈধবিন্দুটাই হচ্ছে এক স্থির বিন্দু নীতির ক্ষেত্রে সেই লাকি তাপমাত্রা যার সাপেক্ষে বাকি তাপমাত্রাগুলো, বাকি অবজেক্টগুলোর তাপমাত্রা মাপা হয়। ওকে ফাইন। সো এখান থেকে আমরা তাপভিত্তিক ধর্ম সমান বৈধর্ম এগুলো ব্যাখ্যা করা আছে, সূত্রের ডিরাইভেশন সুন্দর করে আমার ওই ভিডিওটার মধ্যে। সো আমি ডিরেক্টলি সূত্রটা নিয়ে কাজ শুরু করি। ফাইনালি এখন তোমরা লেখা শুরু করো, তোমরা এই ফর্মুলাটা লিখো। এই ফর্মুলাটা হচ্ছে কি, এক স্থির বিন্দু নীতির মাধ্যমে তাপমাত্রা পরিমাপের সূত্র। এটা হচ্ছে ফর্মুলা। তোমার বাসায় যদি একটা থার্মোমিটার থাকে এক স্থির বিন্দু নীতি বিশিষ্ট, তাহলে তুমি এটার দ্বারা মাপতে পারবা। এখন আমাদের বাসায় যে থার্মোমিটারগুলো আছে এগুলো কি ডিগ্রি সেলসিয়াসে, ওইটা দ্বি স্থির বিন্দু নীতি কাজে লাগায় করা হয়। তো আমরাও চাইলে একটা থার্মোমিটার নিজেরাও বানাইতে পারি, কলমের মধ্যে পারদ ভরে নিজেরাও দাগ কেটে সেন্টিমিটার বা মিলিমিটার বানাইতে পারি। সো এই ক্ষেত্রে আমাদের ত্রৈধবিন্দুতে বরফটা নিয়ে যে আমাদের বানানো থার্মোমিটারটা ওই জায়গায় লাগাইতে হবে, লাগাই দেখতে হবে কত মান দেয়, ওই মানটাকেই আমরা বলতেছি XTR। আমাদের বানানো থার্মোমিটার যত মান দেবে, ওইটা একটা হাইট, একটা উচ্চতা। তাপমিতিক ধর্ম কি, তাপমিতিক ধর্ম হচ্ছে ওই ধর্ম যেই ধর্মটা তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয়, ঠিক আছে। এক এক তাপমাত্রায় যেই ধর্মের এক একটা মান থাকবে। যেমন পারদের ক্ষেত্রে দৈর্ঘ্য,
বা আয়তন যেটা যদি বলি। সো এটা কি, পারদকে আমি যদি তাপমাত্রা বাড়াই সে কি হবে, প্রসারিত হবে। পারদকে যদি আমি তাপমাত্রা কমাই সে কি হবে, সংকুচিত হবে। তাই তাপমাত্রার উপরে পারদের আয়তন ধর্মটা নির্ভর করতেছে। তো আয়তন ধর্মটাকে আমরা বলবো কি, তাপমিতিক ধর্ম। আর এক্স দিয়ে আমি সব জায়গায় এই চ্যাপ্টারে যেই জায়গাগুলোতে এক্স ইউজ করব সেই জায়গাগুলোতে এক্স মানেই বুঝতে হবে তাপমিতিক ধর্ম। এটা এক একটা থার্মোমিটার জন্য এক একটা, আমার বেসিক ভিডিও দেখবা সব ক্লিয়ার হয়ে যাবে তাপমিতিক ধর্ম কি, কোন কোন থার্মোমিটার আছে, ওই থার্মোমিটারের তাপমিতিক ধর্মগুলো কি। সো আমাদের ম্যাথ করার ক্ষেত্রে সাধারণত এত কিছু লাগবে না, ম্যাথ করার ক্ষেত্রে জাস্ট জানা লাগবে চলকগুলো কি কি। এক্সটিআর কি, ট্রিপল পয়েন্টের তাপমিতিক ধর্ম। এক্স কি, টি তাপমাত্রায় তাপমিতিক ধর্ম। আমার টার্গেট কি থার্মোমিটারে, তাপমাত্রা মাপা। সো আমি যেই তাপমাত্রাটাকে মাপবো সেটা হচ্ছে সেই টি, নির্ণয় তাপমাত্রা টি। এটা তুমি যে কোনো একটা বডির গায়ে লাগাইতে পারো। সাপোজ আমার হাতের তাপমাত্রা মাপবো, আমি আমার বানানো থার্মোমিটারটাকে আমার হাতে লাগাবো, লাগায় আমার বারোটাতে একটা হাইট উঠবে, হয় উপরে বা নিচে কিছু একটা উঠবে, আমার বডির তাপমাত্রার উপর নির্ভর করে। সো যেই জায়গায় উঠুক না কেন সেই মানটা হচ্ছে এক্স এর মান। মিলিমিটারে দাগ কাটলে মিলিমিটারে হবে এক্স এর মান, রোদ থার্মোমিটার ব্যবহার করলে রোদে হবে এক্স এর মান, যেইটা ব্যবহার করো ইলেকট্রোকাপল ব্যবহার করলে ভোল্টেজে হবে এক্স এর মান, ঠিক আছে। সো এক্স এর মান কিন্তু এমন না শুধু দৈর্ঘ্যেই হবে, এক্স এর মান যে কোনো কিছুতেই হইতে পারে। আমি একটা কলম ভেঙে পারদ ভরে থার্মোমিটার বানানোর কথা বলবো, এক্ষেত্রে দৈর্ঘ্যটা হবে কিসের মান, এক্স এর মান, ঠিক আছে। ওকে, সো এক্স হচ্ছে যেই তাপমাত্রা মাপতে চাও, যেই বডির তাপমাত্রা মাপতে চাও সেই বডিতে থার্মোমিটার লাগানোর পরে যেই রিডিং পাবা, যে কোনো কিছুতে রিডিংটা হইতে পারে। এক্সটিআর কি, ওই যে আমি বললাম না বরফ খণ্ডটার মতন দেখা যাচ্ছিল, একটা ত্রৈধ বিন্দুতে আছে 0.006 এটিএম চাপে 273.16 কেলভিন তাপমাত্রায় পানির যে দশাটা পাবা, সেই দশায় তুমি তোমার বানানো থার্মোমিটার লাগাও। লাগাইলে তুমি যেই মানটা পাবা, যতটুকু হাইটে উঠুক না কেন, নামুক বা উঠুক, যেই হাইটে উঠুক না কেন সেই মানটাই হচ্ছে কি এক্সটিআর। সেই হাইটের মানটা কি এক্সটিআর। এটা আমার বানানো থার্মোমিটারের ক্ষেত্রে, কিন্তু অন্যান্য থার্মোমিটার রোদের মানও হইতে পারে, অন্য কিছুর মান হইতে পারে, এক্সটিআর মান যে কোনো কিছুতে আসতে পারে। সো এই ইয়াটা লিখা হইলে আমাকে বললো তুলসী, এই ফর্মুলাটা লিখা হইলে আমাদেরকে বললো তুলসী, আমরা যে কোনো বস্তুর তাপমাত্রা বের করতে পারবো এই ফর্মুলাটা থাকলে, আর একটা আমাদের বানানো থার্মোমিটার থাকলে, যেটার আমি এক্সটিআর জানি, তাহলে ওই থার্মোমিটার যে কোনো জায়গায় লাগাবো, ফর্মুলায় বসাই দিব এক্স এর মান, কারণ আমি যেইটা তাপমাত্রা মাপতে যাবো তার গায়ে লাগাই দিতে এক্স এর মান পেয়ে যাবো, এটা জানি। এটা আমরা বরফখণ্ডে লাগানোর ফলে জানি, এটা ফর্মুলায় বসাইলে চলে আসবে। তো আমরা এটাকে পাবো কোন এককে, এটাকে পাবো ক্যালভিন এককে, কারণ 273.16 কোন এককে দেওয়া, ক্যালভিন এককে দেওয়া। সো ক্যালভিন এককে পাবো। ওকে, অনেকেই বলছো তুলসী স্পার্কিং ইটু, কত কঠিন নাম রে বাবা। সো তুলসী সাদিয়া আহমেদ মিম, তুলসী মারিয়া রহমান, তুলসী দিশা আর তুলসী কাব্য, তুলসী মাহাদি, তুলসী সবাই অলমোস্ট তুলে ফেলছো, আলহামদুলিল্লাহ। তো আমরা এই ইয়াটা যদি তোলা হয়, তো প্রথমে একটা বাচ্চা ম্যাথ করবো, একদম সহজ ম্যাথ। একটু ম্যাথটা তুলে ফেলো 30 সেকেন্ড সময়, ম্যাথটা তুলে ফেলো, এটা বাচ্চা ম্যাথ, এটা একাডেমিক ম্যাথ। সো এরপরে আমরা আস্তে আস্তে কঠিন ম্যাথের দিকে যাব, ঠিক আছে। একটু দ্রুত তুলে ফেলো, 30 সেকেন্ড সময়, ম্যাথটা একটু দ্রুত তুলে ফেলো। আমি পড়তে পড়তে তুলে ফেলো, এক লাইনের ম্যাথ তো আমি একটু পড়তে থাকি। পানির ত্রৈধ বিন্দুতে কোনো রোদ থার্মোমিটারের রোদ 10 ওহম। পানির ত্রৈধ বিন্দুতে কোনো রোদ থার্মোমিটারের রোদ কত, 10 ওহম। যখন রোদ 20 ওহম হয় তখন তাপমাত্রা কত? যখন রোদ 20 ওহম হয় তখন তাপমাত্রা কত? সো আমরা একটু আগেই ফর্মুলা শিখছি, আমরা ফর্মুলা শিখছি T = x/xtr * 273.16। তো এটা লিখে ফেলি, x/xtr * 273.16। তুমি বলতে পারো ভাইয়া এই জিনিসটা হবে, এটা কেমনে বুঝলেন? এখানে দেখো, ত্রৈধ বিন্দুতে রোদ থার্মোমিটারের রোদ দেওয়া, থার্মোমিটারটা কি থার্মোমিটার? রোদ থার্মোমিটার। রোদ থার্মোমিটারের তাপমাত্রিক ধর্ম হয় কিসে? রোদে। দ্যাট মিন্স এখানে এক্স গুলো আসলে কিসে পাবো? ওহম এককে। ত্রৈধ বিন্দুতে এই যে রোধের মানটা, ত্রৈধ বিন্দু মানে ওই বরফটার গায়ে ওই রোদ থার্মোমিটার লাগানোর ফলে যেই মান, যেই রিডিংটা দিছে, সেই রিডিংটাকে আমরা কি বলি? এক্সটিআর বলি। এক্সটিআর আমার কাছে দেয়া আছে। যখন রোদ 20 ওহম, কখন আমি জানি না, যে কোনো সময় একটা রোদ যখন 20 ওহম তখন তাপমাত্রা কত? দ্যাট মিন্স নিম্ন তাপমাত্রা যদি টি হয় সেই সময়কার এক্স দেওয়া আছে। সো আমরা এখানে কি জানি? অ্যাকচুয়ালি এক্স জানি, এক্স কত? 20। এক্সটিআর জানি, এক্সটিআর কত? 10। টি এর ভ্যালুটা চলে আসবে না, হিসাব করলে টি এর ভ্যালুটা চলে আসবে। সো হিসাব করে ফেলি 20/10 * 273.16। তাহলে আমার এটা চলে আসছে 546.32 কেলভিন। 546.32 কেলভিন। জাস্ট এটা স্টার্ট করলাম আর কি, আমাদের জাস্ট এটা প্র্যাকটিস না, ওয়ার্ম আপ,
কিছু ম্যাথ করতেছি, যেন আমাদের অ্যাকচুয়ালি ক্যালকুলেটরটা সবার হাতে থাকে, ক্যালকুলেটর যেন সবাই সামনে সামনে থাকে, এর জন্য, কারণ একটু পরে কুইজ টুইজ শুরু হবে। ওকে ফাইন, তাহলে আমরা এই জিনিসটা দেখে ফেললাম। তো এই টাইপের ম্যাথগুলো সাধারণত কোথায় আসতে পারে? এই টাইপের ম্যাথগুলো তোমার অ্যাডমিশন টেস্ট যেগুলো এমসিকিউ বেসড সেগুলোতে আসতে পারে, বুটেক্সে আসতে পারে, অ্যান্ড ডিইউতে আসতে পারে। ডিইউ এগুলোতে আসলেও মানগুলো এরকম মুখে মুখে যেন হিসাব করতে পারো, এভাবে থাকবে। যেমন এই ম্যাথটা করতে কি অ্যাকচুয়ালি ক্যালকুলেটর না হইলেও সমস্যা ছিল না। এখানে 20/10 দ্যাট মিন 2, দ্যাট মিনস এটা 2 দিয়ে গুণ দিব। আশা করি আমরা সবাই দশমিক যুক্ত কোনো মানকে 2 দিয়ে গুণ দিতে পারি। সো 2 দিয়ে গুণ দিলে দেখা যায় 16, 32 বা 273 2 দিয়ে 3 দুগুণ 6, 7 দুগুণ 14, 2 দুগুণ 4 আর 1 যোগ হবে 5 4 6.32। সো মুখে মুখে এগুলো যেগুলো করা যায় এগুলো সাধারণত আসে যে জায়গাগুলোতে অ্যাডমিশনে এমসিকিউ আছে। ঠিক আছে ফাইন, তাহলে এই ম্যাথটা আশা করি আমরা সবাই বুঝছি, এক লাইনে হয়ে যায় এমসিকিউ ম্যাথ এটা। ওকে ফাইন, আমরা আরো কিছু বেসিক শিখি, তারপরে একবারে আজকে অনেকগুলো ম্যাথ করব। ঠিক আছে, আরো কিছু বেসিক শিখি। আমরা এক স্থির বিন্দু নীতি শিখলাম। এক স্থির বিন্দু নীতির মাধ্যমে এই ম্যাথটা করানোর উদ্দেশ্য এটাই, বাস্তব জীবনে এক স্থির বিন্দুর একটা ব্যবহার, এক স্থির বিন্দু নীতি কাজে লাগায় যেই থার্মোমিটারটা বানাইছে সেই থার্মোমিটার একটা ব্যবহার, তৈলবিন্দুতে লাগাইছি, একটা মান পাইছি, এটা রাইখে দিছি। যে কোনো জায়গায় লাগাবো, যেই মান পাবো ওইটা বসাইলে ওইটার তাপমাত্রা পেয়ে যাবো। সো এটা একটা ব্যবহার, ম্যাথটা জাস্ট ব্যবহার বোঝানোর জন্য। এবার সেই দ্বিস্থির বিন্দু নীতি, এক স্থির বিন্দু নীতি হচ্ছে একটা তাপমাত্রাকে আদর্শ ধরা হয়তো, দ্বিস্থির বিন্দু নীতি 2টা তাপমাত্রাকে আদর্শ ধরা হয়তো। তাহলে কোন 2টা এখন আমার লাকি তাপমাত্রা? খুবই সিম্পল, আমরা ছোটবেলা থেকে এই তাপমাত্রাগুলোকে চিনি, পানির গলনাঙ্ক আর পানির স্ফুটনাঙ্ক। এগুলোকে আমরা এখানে কি নামে ডাকি? এই নামগুলো ইম্পর্টেন্ট, কারণ অনেক ক্ষেত্রে নামগুলো নতুন লাগলে ম্যাথে কনফিউশন ক্রিয়েট হয়। নিম্ন স্থির বিন্দু বা এটারে আরেক নামে ডাকা হয় বরফ বিন্দু, ঊর্ধ্ব স্থির বিন্দু বা স্টিম বিন্দু বা বাষ্প বিন্দু, মাথায় রাখবা আমাদের এই চ্যাপ্টার জুড়ে বিন্দু মানেই তাপমাত্রা আমরা এখানে ইন্ডিকেট করতেছি, কারণ এক একটা থার্মোমিটার এক একটা পয়েন্ট এক একটা টেম্পারেচার ইন্ডিকেট করে। সো এখানে নিম্নস্থির বিন্দু অ্যাকচুয়ালি একটা বিন্দু না একটা তাপমাত্রা আমাদের আলোচনার জন্য, ঊর্ধ্বস্থির বিন্দু একটা বিন্দু না একটা তাপমাত্রা। এটা আসলে কি আমরা সবাই যেটাকে চিনি কি হিসাবে? গলনাঙ্ক। কার গলনাঙ্ক? সবার গলনাঙ্ক না, পানির গলনাঙ্ক। কোন পানির? বিশুদ্ধ পানির। কোন পানির? বিশুদ্ধ পানির। এটা আসলে কি আমার সেই স্ফুটনাঙ্ক, বিশুদ্ধ পানির স্ফুটনাঙ্ক, বিশুদ্ধ পানির গলনাঙ্ক। ঠিক আছে, ওকে। তো বিশুদ্ধ পানির স্ফুটনাঙ্ক, বিশুদ্ধ পানির গলনাঙ্ক। ওকে, তো আমরা এই ক্ষেত্রে একটা কথা ইউজ করছি যে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক সংজ্ঞা তো আমরা সবাই জানি। যে তাপমাত্রায় গলনাঙ্ক যদি বলি, যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি বিশুদ্ধ বরফে রূপান্তরিত হয় তাকে আমরা গলনাঙ্ক বলি, রাইট? কিন্তু এখানে আমরা একটা কথা এভাবে লিখছি, বিশুদ্ধ পানি টু বিশুদ্ধ বরফ, আবার বিশুদ্ধ বরফ টু বিশুদ্ধ পানি, ভাইস ভার্সা, দুইটাই কিন্তু হয়। এটা হচ্ছে ট্রানজিশনাল পিরিয়ড, এটা হচ্ছে দুইটা দেশের মাঝখানের যে বর্ডার, ডানে গেলে ইন্ডিয়া, বামে গেলে বাংলাদেশ, ডানে গেলে ইন্ডিয়া, বামে গেলে বাংলাদেশ। তো বর্ডারটাকে কিন্তু আমরা না ইন্ডিয়া না বাংলাদেশ বলবো যে একদম ট্রানজিশন পিরিয়ডে আছে, একদম মাঝখানে আছে। ঠিক আছে, ডানে গেলে এটা হয়ে যাবে ইন্ডিয়া, বামে গেলে এটা হয়ে যাবে বাংলাদেশ, এরকম একটা অবস্থা। এই তাপমাত্রায় শুধু যে পানি থেকে বরফই হইতে হবে তা না, বরফ থেকে পানিটাও হবে বা হয়। ঠিক আছে, সো এই তাপমাত্রায় সামান্য ঠান্ডা করলেও পানিটা সম্পূর্ণভাবেই বরফে রূপান্তরিত হয়। ওকে, আবার একইভাবে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি বিশুদ্ধ বাষ্পে পরিণত হয় তাকে, অথবা বিশুদ্ধ বাষ্প বিশুদ্ধ পানিতে পরিণত হয় তাকে আমরা স্ফুটনাঙ্ক বা ঊর্ধ্বস্থির বিন্দু বা স্টিম বিন্দু বলবো। সো এই জিনিসগুলো আমরা এর জন্য শর্টকাটে মনে রাখার জন্য এভাবে ডাবল অ্যারো সাইন ইউজ করছি। ঠিক আছে, এখানে কিন্তু বিশুদ্ধ কথাটার ইম্পর্টেন্স অনেক বেশি। ঠিক আছে, বিশুদ্ধ না হলে এই জিনিসটা কিন্তু হবে না। ওকে ফাইন, এখানে দেখাই যাচ্ছে যে বিশুদ্ধ বরফের মধ্যে দিছে গলনাঙ্কে, এই সময় যে থার্মোমিটার যে রিডিংটা দিবে সেটা হচ্ছে এই সময়কার এক্স। এটা কি? এই সময়কার এক্স। টি আইসে যে এক্স এর ভ্যালু হবে, টি আইসে, দ্যাট মিনস আমরা যখন গলনাঙ্কে থার্মোমিটার ডুবাবো তখন আমি যেই রিডিংটা পাবো, যেই মানটা পাবো, নর্মালি ধরো তোমার থার্মোমিটারটা স্মার্ট থার্মোমিটার না, ডিগ্রি সেলসিয়াস কেলভিনে ভ্যালু দিতে পারে না, জাস্ট হাইট সেন্টিমিটারে ভ্যালু দেয়, জাস্ট এখানে দাগ কাটা, স্কেলে দাগ কাটা, ওরকম ডিরেক্ট থার্মোমিটার ডিগ্রি সেলসিয়াস না, ডিগ্রি ফারেনহাইট না। তখন তোমার যেই হাইটটা পাবা, যেই মানটা পাবা, এই মানটাকে আমরা বলবো এক্সাইস। এক্সাইস কি? এক্সাইস হচ্ছে টি আইস তাপমাত্রায় যে তাপমাত্রিক ধর্ম। আবার বয়লিং হওয়ার সময় যখন পানি বয়েল হচ্ছে তখন তুমি তোমার নন স্মার্ট থার্মোমিটারটাকে দিলা, যেখানে সেন্টিমিটার বা মিলিমিটারে দাগ কাটা, তখন যেই মানটা সে দিবে এই মানটাকে আমরা বলবো, এই সেন্টিমিটার বা মিলিমিটারের মানটাকে আমরা বলবো এক্স স্টিম।
তাহলে এক্স আইস কি এক্স স্টিম কি বোঝা গেছে। আর তাপমাত্রাগুলোকে বলবো যথাক্রমে টি স্টিম আর টি আইস, যথাক্রমে বলবো টি স্টিম আর টি আইস। ওকে ফাইন। তো আমরা মৌলিক ব্যবধান নামে একটা রাশি শিখে নিব, কেন কারণ আমাদের অনেকগুলো ম্যাথে হয়তো একটা কাল্পনিক থার্মোমিটার, একটু পরে একটা ম্যাথ করবো রোমার স্কেল দিয়ে। সো রোমার স্কেল তো আমরা তো জানি 0 ডিগ্রি সেলসিয়াস 100 ডিগ্রি সেলসিয়াস এই জিনিসগুলো, কিন্তু রোমার স্কেলে কোনটা টি স্টিম কোনটা টি আইস অনেকেই হয়তো জানি না। আজকের ক্লাসটা যারা করতেছে অনেকেই হয়তো আমরা জানি না, ঠিক আছে। যা না জানাটা অস্বাভাবিক কিছু না। সো এই মৌলিক ব্যবধান যেটা, মৌলিক ব্যবধানটা আমাকে কাল্পনিক একটা স্কেল, কাল্পনিক একটা থার্মোমিটার দিয়ে বলতে পারে মৌলিক ব্যবধান 80, মৌলিক ব্যবধান 90 এরকম বলে দিতে পারে। সো তখন আমার হিসাব কিতাব করতে হতে পারে। সো মৌলিক ব্যবধানটা কি, এর জন্য আমাদের একটু জানা থাকতে হবে ছোট্ট একটা ফর্মুলা। মৌলিক ব্যবধান খুব সহজ, টি স্টিম আর টি আইসের যে পার্থক্য, অর্থাৎ ঊর্ধ্ব স্থির বিন্দু আর নিম্ন স্থির বিন্দুর যে ব্যবধান, সেই ব্যবধানটাকে আমরা বলবো মৌলিক ব্যবধান। এটাকে ছোট হাতের এন দিয়ে আমরা প্রকাশ করি, এটাকে ছোট হাতের এন দিয়ে আমরা প্রকাশ করি। সো অনেকগুলো ম্যাথে ডিরেক্টলি তোমাকে একটু পরে ম্যাথ করবো, দেখবো মৌলিক ব্যবধান দেওয়া আছে, তারপরে বাকি ম্যাথটা কন্টিনিউ হয়েছে। সো মৌলিক ব্যবধানটা কে আসলে টি স্টিম আর টি আইস এর পার্থক্য, ঠিক আছে। এটা একটা ছোট্ট ফর্মুলা, বাট কাজে লাগবে ম্যাথগুলোতে, অনেক ক্ষেত্রেই কাজে লাগবে। ওকে ফাইন। এখন আসি টি আইস আর টি স্টিমের আমাদের প্রচলিত যে স্কেলগুলো আছে, ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট, কেলভিন, এই ভ্যালুগুলো আমাদের একটু মনে রাখতে হবে, এই ভ্যালুগুলো আমাদের একটু মনে রাখতে হবে। সবাই একটু এই টেবিলটা তুলে ফেলো, এই ফর্মুলাটা লিখে ফেলো, সংজ্ঞা লেখা লাগবে না, এই ফর্মুলা লিখে ফেলো আর টেবিলটা তুলে ফেলো। হ্যাঁ, এই দুইটা জিনিস একটু তুলে ফেলো। ডিগ্রি সেলসিয়াসে টি আইস এর ভ্যালু কত? 0, টি স্টিম 100, 0 100, 32 212, 273 373। বেশিরভাগ ভুলে যাই মানুষ আমরা এটা, এই দুইটা মনেই থাকে। 32 212 পার্থক্য যদি করো, 32 212 পার্থক্য কত? 180। 212 বিয়োগ 32, ফারেনহাইট স্কেলের মৌলিক ব্যবধান কত? 180। এগুলো মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসতে পারে, এরকম সহজ সহজ জিনিসগুলো মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমাদের আসতে পারে। সরি একটু দাঁড়াও, ল্যাপটপটা চার্জে দিই আমি একটু। আচ্ছা, তোমাদের কমেন্টটা পড়ে নিই, ল্যাপটপটা ওপেন হতে হতে তোমাদের কমেন্টটা পড়ে নিই। ওকে, হ্যাঁ ফারদিন ঠিক বলছো, রোমারে 0 ডিগ্রি হচ্ছে নিম্ন আর ঊর্ধ্ব হচ্ছে 80 ডিগ্রি, সুন্দর বলছো। হ্যাঁ তুলে ফেলো, একটু চার্জ হোক। ওকে, আরো কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলতে পারো। আমাদের ল্যাপটপটা অন হচ্ছে, অন হতে হতে আমরা প্রশ্ন নিয়ে নিই। খেলা নিয়ে কথাবার্তা হচ্ছে, তোমাদের তো গতিবিদ্যা অনেক ভালো করে পড়াই দিয়েছিলাম। সো গতিবিদ্যার প্রাসের হিসাবগুলো কি করছো খেলার মধ্যে? কাজে লাগাইছো? বাস্তব জীবনে কাজে লাগাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, খেলা দেখবো, কিন্তু পরীক্ষার্থীদের জন্য খেলা দেখাটা উচিত না। যারা পরীক্ষার্থী আছি তারা বাহ্যিক যে কাজগুলো হবে, চারপাশে যে আকর্ষণকারী জিনিসগুলোই আমরা দেখবো, সেই আকর্ষণকারী জিনিসগুলো থেকে একটু বিরত থাকার চেষ্টা করবো। কারণ এখন কিন্তু তোমরা কে? পরীক্ষার্থী। তোমরা কিন্তু এখন স্টুডেন্ট না, ছাত্র না, ছাত্রের উপরের ধাপ পরীক্ষার্থী। এখন তোমরা পরীক্ষা দিবে, একটা কিছু অর্জন করবা, এন্ড এই পরীক্ষার উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে। সো খেলা বা এই ইনফরমেশনগুলো এখন আপাতত এগুলো থেকে একটু ছুটি নাও। পরে যখন চান্স পাবা তারপরে খেলা দেখো, তারপরে একটু সময় পাবা, একটু রিল্যাক্স টাইম পাবা, তখন খেলা দেখো। এখন আমি বলবো যে ক্লাসগুলো হয়ে যাচ্ছে সেই ক্লাসগুলোর মূল্য কিন্তু অনেক, অ্যান্ড এই ক্লাসগুলো কিন্তু তোমরা যত টাকা পে করছো সেইটার তুলনায় এটার মূল্য কিন্তু আরও বেশি অনেক। তুমি যদি ইভেনচুয়ালি চিন্তা করো যে
কি করবা সামনে। অ্যান্ড বাইরের দেশে এরকম একটা, আমি তো বিভিন্ন দেশের সার্কুলার এখন দেখতেছি, বাইরের দেশে যদি স্কলারশিপ নিতে চাই তাহলে অনেকগুলো ইনফরমেশন নিচ্ছি। সব দেশেই একটা কথা কমন, এডুকেশনটা হচ্ছে জীবনের জন্য সবচেয়ে বড় বিনিয়োগ, সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। তো তুমি টাকা বিনিয়োগ করলা অপরচিন্ময়ে বুয়েট করছে, কিন্তু তুমি সময় বিনিয়োগ করলা না, তাইলে কিন্তু হলো না। তোমার টাকা সময় দুইটাই বিনিয়োগ করতে হচ্ছে। সো যারা যারা এখানে আসো সবাই তো টাকা বিনিয়োগ করছো, বাট তারা যদি সময়টা বিনিয়োগ না করো তাহলে কিন্তু এই টাকাটা লস। মানে তুমি একটা জায়গায় বিনিয়োগ করছো অ্যান্ড বিনিয়োগটা তোমার লস, ঠিক আছে? সো তোমাদের এমনভাবে চিন্তা করতে হবে এটা তোমার জন্য একটা প্রাইম টাইম, এখানে তুমি টাকা বিনিয়োগ করছো, এখন সময়টা বিনিয়োগ না করলে তুমি ওই রিটার্নটা পাবা না। এইভাবে চিন্তা করে হলেও এখন পড়াশোনাটা করা জরুরি। আর এটা পরীক্ষার্থী হিসেবে পড়তেছো, নট শিক্ষার্থী হিসেবে কিছু জানলাম না, এভাবে না। এখন পরীক্ষার্থী হিসেবে যখন পড়ো তখন তুমি হচ্ছে কম্পিটিশনে আসো, এতজনের মধ্যে এতজন সুযোগ পাবে। মাথায় রাখতে হবে যে আমার অন্যজন থেকে একটু হলেও আগায় থাকতে হবে, একটু হলেও একটা ধাক্কা বেশি লাগবে, একটু হলেও একটা পুশ আমার বেশি, একটু হলেও একটা ওয়ার্ড আমার বেশি জানতে হবে, একটু হলেও একটা টেকনিক আমার বেশি জানতে হবে, একটু হলেও একটা স্কিল আমার বেশি থাকতে হবে। এইভাবে একটু চিন্তা করতে হবে আপাতত কয়েকটা সময়। আমি সাধারণত বলতে পছন্দ করি না জীবনটা কম্পিটিশন, জীবন কম্পিটিশন না, বাট এখন যে সময়টা যাচ্ছে এটা তোমরা কম্পিটিশনের মধ্যে আসো। অ্যান্ড এই কম্পিটিশনের ভিত্তিতেই কিন্তু অনেকগুলো জিনিস ডিসাইড হয়ে যাবে। বইটা না চান্স পেলেও কোনো সমস্যা নেই, বাট স্টিল তুমি এই কম্পিটিশনের যাওয়ার পর বা এই কম্পিটিশনটা পার হবার পর তুমি নিজেই দেখবা তোমার মধ্য দিয়ে অনেক কিছু এমন ক্রিয়েট হচ্ছে যেটা তুমি এটাতে না পাইলেও এটাতে পাচ্ছ, এটাতে না পাইলেও এটাতে পাচ্ছ। মানে মোটামুটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তোমার মোটামুটি তৈরি হবে। সো আমি গত ক্লাসেও বলছিলাম কিছু কথা যে ফিজিক্স জিনিসটা তোমাকে সিদ্ধান্ত নেওয়ার ক্যাপাসিটি তৈরি করতে সাহায্য করে। তো চলো আমরা এখন ফিজিক্স পড়ি। সো আমরা 0 100 আশা করি লিখছি এই জিনিসটা, আশা করি এই টেবিলটা সবাই লিখছি, এই টেবিলটা আর মৌলিক ব্যবধান সূত্র আশা করি সবাই লিখছি। সময় পাইছো সবাই অনেক। ডিগ্রি সেলসিয়াস 0 100, ফারেনহাইট 32 212, কেলভিন 273 373, ঠিক আছে? সো এই টেবিলটা আমাদের কাজে লাগবে, এই সূত্রটা আমাদের কাজে লাগবে, ফাইন। এখন এইখানেও একইভাবে এই ডিরাইভেশনটা আমি দেখাবো না, এই ডিরাইভেশনটার ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দিব, ক্লাস শেষে দিয়ে দিব। যাদের এই জিনিসগুলো জানা নাই, এই জিনিসগুলো দেখা নাই, তারা ওইটা দেখে নিতে পারো। এমন না যে না দেখলে খুব বেশি সমস্যা হয়ে যাবে, বাট তারা এটা দেখে নিতে পারো কিভাবে আসলে আসছে সূত্রটা। সো এই ডিরাইভেশনের ভিডিওগুলো আমার করা আছে, এই ভিডিওগুলো আমি দিয়ে দিব, বেসিক ভিডিওটা আলাদা করে দিয়ে দিব। সো বাট বুয়েট অ্যাডমিশন টেস্টে এই জিনিসগুলো কাজে লাগতেছে না, বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন যে কোনো অ্যাডমিশন টেস্টে এই ডিরাইভেশনগুলো কোনো অ্যাডমিশন টেস্টেই কাজে লাগতেছে না, এমনকি এইচএসসিতেও কাজে লাগতেছে না। ওকে ফাইন। তো আমরা এইখান থেকে ডিরাইভ করে একটা সূত্র পাইছি, সেই সূত্রটা হচ্ছে T minus T ice divided by T steam minus T ice equal to X minus X ice divided by X steam minus X ice। এইটা আমি একটু ভিন্নভাবে শেখাবো তোমাদের একটু পরেই, কিন্তু এইটার মধ্যে কোনটার চলক কি আমরা একটু আগে একটা সূত্র দেখছিলাম না, সেটা কি ছিল? T equal to X by XTR into 273.16 দেখছিলাম না? এইটাতে তোমার কয়টা এক্স এর ভ্যালু বসাইতে হইতো? একটা এক্স এর ভ্যালু বসাইতে হতো, দুইটা এক্স এর ভ্যালু বসাইতে হতো, একটা হচ্ছে ত্রৈধ বিন্দুতে আর আরেকটা হচ্ছে তুমি যেই বস্তুটার তাপমাত্রা বের করতে চাও ওই বস্তুটাতে তোমার এক স্থির বিন্দু নীতির থার্মোমিটারটা লাগানোর পরে যেই মানটা আসছে, হাইট বলো বা রোধ বলো, যেটা মানটা আসছে সেটা বসাইলা। সো এক্স আর এক্স টি আর এই দুটো যদি তুমি বসাই দাও তাহলে তুমি কি নির্ণেয় তাপমাত্রাটা পেয়ে যাচ্ছ। এই সূত্রটার মধ্যে দেখো তোমার কয়টা এক্স এর মান বসানো লাগে? 1 2 3, তিনটা বসানো লাগে। কেন তিনটা? একটা পারলো কেমনে? কারণ এটা দ্বিস্থির বিন্দু নীতি। দ্বিস্থির বিন্দু নীতিতে কয়টা তোমার প্রসঙ্গ তাপমাত্রা বা কয়টা তাপমাত্রার সাপেক্ষে তুমি মাপো? দুইটা তাপমাত্রার সাপেক্ষে। কোন দুইটা তাপমাত্রা? একটা হচ্ছে আমার বরফ বিন্দুর তাপমাত্রার তাপমাত্রিক ধর্ম বসাইছি, একটা আমার বাষ্প বিন্দুর তাপমাত্রায় তাপমাত্রিক ধর্ম বসাইছি। ওই দিকটাকে দেখাইছিলাম দুইটা ফিগার, একটার মধ্যে বরফ ছিল, একটার মধ্যে বাষ্প ছিল। বরফ বিন্দুটাতে লাগায়ে আমি যেই মানটা পাইছি আমার থার্মোমিটারে সেটা হচ্ছে এক্সাইজ, রোধ বলো বা দৈর্ঘ্য বলো, যেই মানটা পাইছি এটা হচ্ছে এক্সাইজ। এক্সট্রিম কি? আমি বাষ্প বিন্দুতে লাগাই যেই মানটা পাইছি, দৈর্ঘ্য বা যে কোনো কিছুতে মানটা হতে পারে, সেটা হচ্ছে এক্সট্রিম। সো টি মাইনাস টি আইস ডিভাইড বাই টি স্টিম মাইনাস টি আইস। একটু আগে টেবিল লেখছো না একটা, ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, ওখানে কিন্তু টি আইস টি স্টিমের ভ্যালুগুলো দেওয়া ছিল। যে কোনো স্কেলে যদি তোমাকে বলে ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট বা কেলভিন, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে টি আইস টি স্টিমের ভ্যালু দেওয়া থাকবে না। টি আইস টি স্টিমের ভ্যালু দেওয়া থাকবে না, থাকবে আননোন থার্মোমিটার হলে, ত্রুটিপূর্ণ থার্মোমিটার হইলে বা একটা কাল্পনিক থার্মোমিটার হইলে তখন থাকবে টি আইস আর টি স্টিমের মান দেওয়া। নর্মালি ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন হলে এই মানগুলো দেওয়া থাকবে না, এগুলো মুখস্থ রাখতে হবে। যেমন ডিগ্রি সেলসিয়াসের জন্য এটা 0, এটা 100, এটা 0। কেলভিনের জন্য এটা 273, এটা 373, এটা 273। ফারেনহাইটের জন্য এটা 32, এটা 212, এটা 32, ঠিক আছে?
টি কি? টি হচ্ছে সেই নির্ণয় তাপমাত্রা। এই যে তখন যেমন এটা বের করছো, এখন এটাই বের করবা অ্যাকচুয়ালি, এখন এটাই বের করবা। অ্যান্ড এই ম্যাথগুলো করার ক্ষেত্রে ক্যালকুলেটর টেকনিকগুলো কাজে লাগে ভালো। ক্যালকুলেটর 1 সমীকরণ 51 টেকনিকগুলো কাজে লাগে ভালো, কারণ এই ক্ষেত্রে তুমি বিয়োগ করবা, পক্ষান্তর করবা, তারপরে টিটাকে এক পাশে করাচ্ছে ডিরেক্টলি ক্যালকুলেটরে দিবা এক্স মাইনাস, এখানে একটা ভ্যালু থাকবে 0 100 0, তারপরে এখানে ভ্যালু থাকবে 10 20 30, এরকম ভ্যালু থাকবে। 1 সমীকরণ 51 টেকনিকটা গতিবিদ্যাতে আমরা অনেকবার ইউজ করছি, ওই টেকনিকটা ইউজ করলে ডিরেক্টলি তুমি এখানে কি পেয়ে যাবা। এটা কিন্তু ক্যালকুলেটরের এক্স, এটা আবার ওই চলকের এক্স মনে করো না, এটা ক্যালকুলেটরের এক্স, ক্যালকুলেটরের আননোন, ঠিক আছে। বসে দিয়ে ডিরেক্ট চলে আসে। একটু পরে আমরা করব, দেখবো যে কার স্পিড কেমন। ক্যালকুলেটর টেকনিক যারা কাজে লাগাইতে পারবা তাদের স্পিড ভালো থাকবে। ওকে ফাইন, তাহলে আমরা এই পর্যন্ত আশা করি দেখতে পারছি, এই পর্যন্ত আশা করি আমরা বুঝছি জিনিসটা যে কিভাবে আসলে হচ্ছে। ওকে, তাহলে আমরা এই সূত্রটা লিখবো, পরিচয়গুলো লিখবো। একটু তোলা হইলে আমাকে বইলো তুলসী, এই সূত্রটা লিখবো, পরিচয়টা লিখবো, তোলা হইলে আমাকে বইলো তুলসী, তোলা হইলে আমাকে বইলো তুলসী। ইশরাক জাহান মায়া বলছো ক্যালকুলেটর টেকনিক গুলো বারবার ভুলে যাই, এটা একটু প্র্যাকটিসে রাখতে হবে। আমি তো এমন হয়েছিল এইচএসসি লাইফে যে একটা সময় পরে একটা আড়াআড়ি গুণও ক্যালকুলেটর টেকনিকের মাধ্যমে করতাম, কারণ আমার কাছে তখন মনে হতো যে ক্যালকুলেটারে নিজের মাথায় কেন প্রেশার দিব, ক্যালকুলেটারে দিয়েই তো করে ফেলা যায়। যখন আমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন নিচ্ছিলাম তখন আমি জাস্ট কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্রোচ নিয়ে ভাবতাম, ম্যাথের অ্যাপ্রোচ কীভাবে নিব, কনসেপ্ট কীভাবে নিব, অ্যান্ড সূত্রগুলো আমার মনে আছে কিনা, মেমোরাইজ আছে কিনা, এই জিনিসগুলো নিয়ে ভাবতাম। বাট ক্যালকুলেশন নিয়ে আমি চিন্তা করতাম না, ক্যালকুলেশন এটা হবে, ক্যালকুলেশন এটা হবেই হবে ক্যালকুলেটারের মাধ্যমে। সো এইভাবে আমাদের একটু দক্ষ হইতে হবে সবাইকে। সো অনেকেই তুলে ফেলছো, ওকে ফাইন। সো এই ক্ষেত্রে টি আইস, টি স্টিম, এক্স এক্সাইস, এক্সট্রিম, এই সূত্রটা কিন্তু অ্যাকচুয়ালি আমি বলবো না এটা তাপগতিবিদ্যার সূত্র, তাপগতিবিদ্যার চ্যাপ্টার সূত্র। এই সূত্রটা বরং যে কোনো জায়গায় ব্যবহার করা যায়। এটা আসলে কোথা থেকে আসছে, সত্যি কথা যদি বলতে চাই, এটা হচ্ছে ইন্টারপোলেশন বা সরল রেখা থেকে আসছে, সরল রেখা থেকে এই সূত্রটা আসছে। হ্যাঁ, এই সূত্রগুলোর উৎপত্তি হয়েছে কোথা থেকে, সরল রেখার ঢাল থেকে। ঢাল পড়ছো না কোটি দ্বয়ের অন্তর বা ভুজ দ্বয়ের অন্তর, সেখান থেকে। আমি একটু দেখাই দিব কেন, কারণ আমি তোমাদের আদার যে জিনিসগুলো জানো না বাট ম্যাথমেটিক্যালি করার সময় ওই জিনিসটা জানলে তুমি ফাস্ট করতে পারো, এন্ড সূত্র কোনো সময় ভুলে গেলে ওই সূত্রটা তুমি রিকল করতে পারো। ওই জিনিসগুলো আমি তোমাদের জন্য বেশি ফোকাস করছি। যেমন এখানে দেখো কি করলাম, ডিগ্রি সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল, ডিগ্রি সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল। এখানে 0 ডিগ্রি সেলসিয়াস টি আইসের ভ্যালুগুলা যথাক্রমে গোল্লা করলাম। এইটা যেই তাপমাত্রা, এইটা সেই একই তাপমাত্রা, এইটা সেই একই তাপমাত্রা, তাপমাত্রা কিন্তু একটাই, বাট ভিন্ন ভিন্ন স্কেলে এটার মান ভিন্ন। জিনিসটাকে আমি এভাবে বলতে পছন্দ করি, তোমাকে ধরো এমন হয় না যে তোমার বাবা এক নামে ডাকে, মা এক নামে ডাকে, বন্ধু আর এক নামে ডাকে মজা করে। সো তুমি মানুষ তো একটা, বাট এক এক জায়গায় তোমাকে এক এক নামে সম্বোধন করা হয়, এক এক নামে ডাকা হয়। সো তুমি চিন্তা করে দেখো, এই যে আমার নাম কিন্তু অপার নামে তোমরা চেনো, আমার কিন্তু বুয়েটের স্যাররা নুমেরি নামে বেশি চিনে, নুমেরি মানে ফার্স্ট নামটাতে বেশি চিনে। সো আবার গ্রামে সাত্তার নামে বেশি চিনে। সো এইটাই আর কি, যে একটা মানুষ বাট ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন নামে তাকে ডাকা হয়। এখানে একটাই তাপমাত্রা কিন্তু ভিন্ন ভিন্ন স্কেলে এটা ভিন্ন ভিন্ন মানে থাকে, বাট জিনিস একটাই, ঘটনা একটাই। এই স্কেলটার মাধ্যমে আমি যদি এই জায়গায় একটা পয়েন্ট করি, এই জায়গায় যে তাপমাত্রাটা এটার বরাবর যাব, এই জায়গায় সেই একই তাপমাত্রা এটার বরাবর যাব, এই জায়গায় সেই একই তাপমাত্রা, অর্থাৎ একই পয়েন্ট টেনে গেলে আমি যেই জায়গায় যে জায়গায় ছেদ করব সেই জায়গাগুলো সব একই তাপমাত্রা, কিন্তু মান ভিন্ন আসবে। এই জায়গায় যে মান আসবে, এই জায়গায় সেই একই মান আসবে না, এই জায়গায় সেই একই মান আসবে না, কিন্তু মান ভিন্ন হলেও তাপমাত্রাটা একই তাপমাত্রা। ঠিক আছে, একটা সিঙ্গেল বস্তুর তাপমাত্রা বা একটা পার্টিকুলার তাপমাত্রা। ওকে, তেমনি ভাবে যাহাই 100 ডিগ্রি তাহাই 212 ডিগ্রি ফারেনহাইট তাহাই 373 কেলভিন তাপমাত্রা। ওকে ফাইন, আমি তোমাদের বলছিলাম যে আমি এই জিনিসটা সরল রেখার সূত্রের মাধ্যমে দেখাবো। একটু আগে মাত্র যে সূত্র দেখলাম ওইটা আসলে সরল রেখা থেকে এই সূত্রটা আসছে, মানে অরিজিনটা যদি আমি বলতে চাই। তোমরা সবাই এই সূত্রটা শিখছো না, সবাই তো এই সূত্রটা শিখছো তাই না, কম বেশি। C/5 ইকুয়াল টু, আচ্ছা একবারই লিখি, C/5 ইকুয়াল টু F - 32/9 ইকুয়াল টু K-273/5, তাই না? এই সূত্রটা সবাই কম বেশি তোমরা শিখছো। এই সূত্রটা তোমরা কিসের জন্য ব্যবহার করতা? ডিগ্রি সেলসিয়াসে একটা তাপমাত্রার মান দেওয়া থাকলে ফারেনহাইট এটার মান কত, ফারেনহাইট একটা মান দেওয়া থাকলে কেলভিন এটার মান কত। এই সূত্রটাও কিন্তু আসছে তাপগতিবিদ্যার যে দ্বিতীয় সূত্রটা আমরা মাত্র শিখলাম, T - Tis / T steam - Tis ইকুয়াল টু X - Xis / X steam - Xis, ওইটা থেকেই এটা আসছে।
ঠিক আছে, আর ওরা সবাই কোথা থেকে আসছে, সরল রেখা থেকে আসছে। এটাই আমি এখন তোমাদেরকে দেখাবো কিভাবে ওরা আসলে সবাই সরল রেখা থেকে আসছে। আমি একটা গ্রাফ আঁকাইলাম, এই গ্রাফের ওয়াই অক্ষ বরাবর আমি ধরো ফারেনহাইট, এক্স অক্ষ বরাবর আমি ধরো সেলসিয়াস দাগ কাটলাম। এখন আমি যাহাই 0 ডিগ্রি তাহাই 32 ডিগ্রি ফারেনহাইট বলছি না, তাহলে 0 ডিগ্রির বরাবর তাপমাত্রা ফারেনহাইটে কত, 32। তার মানে আমি এক্স অক্ষ বরাবর তো ডিগ্রি, ওয়াই অক্ষ বরাবর তো ফারেনহাইট, তাহলে আমি একটা পয়েন্ট নিব, সেই পয়েন্টটা কি 0,32। কেন, এক্স অক্ষ বরাবর 0, ওয়াই অক্ষ বরাবর 32, আমি এই পয়েন্টটা নিলাম 0,32। এই জায়গায় কেন পয়েন্টটা নিলাম, কারণ আমার এক্স অক্ষ বরাবর 0 ঘর যাইতে হবে, তাই আমি ওয়াই অক্ষেই আছি। ওয়াই অক্ষ বরাবর 32 ঘর যাইতে হবে, তাই আমি 32 ঘর উপরে উঠছি। ফাইন, ওকে। এবার এই পয়েন্টটা দেখি 100 আর 212, তাহলে আমি 100 ঘর ডানে যাবো, এরকম এরকম করে 100 ঘর ডানে গেলাম। সাপোজ ধরো এটা আমার 100 ঘর ডানে, এটা হচ্ছে আমার 100 ঘর ডানে। আমি উঠবো উপরে, কত ঘর উঠবো, 32 ঘর উঠবো, সরি 212 ঘর উঠবো। সাপোজ ধরো আমার এটা 212 ঘর, এটা আমার সাপোজ ধরো 212। হ্যাঁ, তাহলে আমি 0 ঘর ওপরে 100 ঘর ডানে, 100 ঘর ডানে আর 32 ঘর, বরাবর হয়েছে কিনা, মোটামুটি হয়েছে আর কি। এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় আমি আসি। ওকে, ফাইন। তাহলে এখন দেখো আমার এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা হচ্ছে আমার, এটা যেমন 0,32, এটা হচ্ছে আমার 100, 212, 100,212। আমি দুইটা পয়েন্ট কানেক্ট করে দিই, আমি দুইটা পয়েন্ট কানেক্ট করে দিই। ওকে, সো আমি দুইটা পয়েন্ট কানেক্ট করে দিলাম। এখন চিন্তা করে দেখো, তোমাকে ধরো কথার কথা বললো, যখন ডিগ্রি সেলসিয়াসে, এটা কি ডিগ্রি সেলসিয়াস স্কেল না, যখন ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রার পরিমাণ সি, যখন ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রার পরিমাণ সি, তখন ফারেনহাইটে তাপমাত্রার পরিমাণ এফ হলে, বা যখন ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা 20, তখন ফারেনহাইটে তাপমাত্রা কত, যখন ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা 5, তখন ফারেনহাইটে তাপমাত্রা কত। সো এইরকম করে বের করতে বললো, ঠিক আছে, এরকম করে বের করতে বললো। তুমি কিভাবে করবা, তুমি কিভাবে করতে পারো, ধরো এই সিটা কি 0 আর 100 মাঝখানে আছে, তার মানে 0, এটা 0, এটা 100, এর মাঝখানে কোথাও আছে, ধরে নিলাম এটা হচ্ছে এই জায়গায় আছে, এটা হচ্ছে এই জায়গায় আছে, এটা হচ্ছে সি পরিমাণ তাপমাত্রা। সি এর জন্য যেই এফ পাবো, সেই এফটা আমাদের বের করতে বলছে। এই যে এফটা আছে না, এই এফটা, এটা হচ্ছে এফ, সি বরাবর গেলে যে এফটা পাবো, সেই এফটা আমাদের বের করতে বলছে। তো আমরা কিভাবে করতে পারি, তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক কত দাঁড়াচ্ছে, এই পয়েন্টের স্থানাঙ্ক দাঁড়াচ্ছে আমার সি কমা এফ, সি কমা এফ। এখন আমরা যদি দেখি এটা কি একটা সরল রেখা না, একটা সরল রেখার ঢাল কয়টা, একটা সরল রেখার ঢাল কয়টা, একটাই। একটা সরলরেখার ঢাল কয়টা, একটাই। ঢালের সূত্র কি, ঢালের সূত্র হচ্ছে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। আমি একবারে লিখি, ডেল ওয়াই বাই ডেল এক্স, y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1। পড়ছো না, পড়ছো। এইখানে তুমি y1 y2 নাও, এখানে তুমি y1 y2 নাও, এখানে তুমি x1 x2 নাও, এখানে তুমি x1 x2 নাও, যেখানে মন চায় সেইখানে নাও। সরল রেখার ঢালের মান একটাই হবে। যে কোনো দুইটা পয়েন্ট নিয়ে তুমি ঢাল বের করো না কেন, প্রথম শেষ মাঝখানের যে কোনো পয়েন্ট নিয়ে ঢাল বের করো না কেন, ঢালের মান সরল রেখায় সব জায়গায় একটাই আসবে। সো আমি এম ইকুয়াল টু বললাম ডেল ওয়াই বাই ডেল এক্স। এখন ডেল ওয়াই কোটিদ্বয়ের পরিবর্তন, আমরা এই কাজটা যখন করব, এই কাজটা যখন করব, এই স্কেল থেকেও করে দেখাতে পারি, এখান থেকে করে দেখাতে পারি। আমি স্কেল থেকে করে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা যে আমি ম্যাথ করার সময় এই জায়গায় কিভাবে আসলে ম্যাথটা করতাম, এই জায়গায় কিভাবে আসলে ম্যাথটা করতাম। একটু দেখেন, এইটা কি একটা পয়েন্ট, এইটা আরেকটা পয়েন্ট, তাই না? আবার এইটা কি আরেকটা পয়েন্ট, তিনটা পয়েন্ট আছে। আমি ঢাল বের করবো কয়বার, তিনটা পয়েন্ট দিয়ে দুইবার ঢাল বের করবো, দুইবার। এই সূত্রটাই দুইবার ফেলবো, একবার এখানে ফেলবো, একবার এখানে ফেলবো। আমি তো ঢালের সূত্র কোটিদ্বয়ের অন্তর তিনটা পয়েন্ট নিয়ে করতে পারবো না, দুইটা দুইটা করে নিয়ে করতে হবে। আমার আছে টোটাল তিনটা পয়েন্ট, বাট দুইটা দুইটা করে নিয়ে করতে হবে। সো দুইটা দুইটা নিয়ে যদি আমার করতে হয়, তাহলে একবার আমি করব এইটা আর এইটা নিয়ে। কোন দুইটা বললাম, এই যে এইটা আর এটা নিয়ে, মানে এইটা আর এটা নিয়ে, এই দুইটা নিয়ে, মানে এইগুলা নিয়ে করব একবার। আর আরেকবার আমি করব এইটা আর এটা নিয়ে, একদম সর্বশেষ, একদম সর্বশেষ, মানে স্টিম বিন্দু আর বরফ বিন্দু নিয়ে একবার, নির্ণেয় বিন্দু আর বরফ বিন্দু নিয়ে একবার। প্রথমে নির্ণেয় বিন্দু আর বরফ নিয়ে একবার করি, তাহলে কি লিখবো, সি মাইনাস জিরো, সি মাইনাস জিরো। আচ্ছা তুমি বলতে পারো যে ভাইয়া আপনি, আচ্ছা আমি ওইটাই করি, ওইভাবেই করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমাদের উপরে কোটিদ্বয়ের অন্তর বসাবো, তাই না? কোটিদ্বয়ের অন্তর কত, এফ মাইনাস 32, যে এফ কোটি, এফ কোটি, কোটিদ্বয়ের অন্তর এফ মাইনাস 32। ভুজদ্বয়ের অন্তর কি, সি মাইনাস জিরো,
সি মাইনাস 0 লিখলাম। আমি জাস্ট কি করছি, ঢাল বের করছি। আমি কিন্তু জানি না সূত্র কি, আমি এইসব সূত্র কিছুই জানি না, আমি জাস্ট ঢাল বের করছি, একটা সরলরেখার ঢাল বের করছি এই দুইটা পয়েন্ট নিয়ে, কোটি দ্বয়ান্তর বা ভুজ দ্বয়ান্তর। একবার করলাম ও আর ও নিয়ে, মানে ওদেরকে নিয়ে। সেকেন্ড টাইম আমি যখন করবো, কাদেরকে নিয়ে করবো বলছিলাম, সেকেন্ড টাইম আমি যখন করবো তখন আমি ওকে আর ওকে নিয়ে করব, ওকে আর ওকে নিয়ে করব, মানে প্রথম আর শেষ, বড় ফার্স্ট টিম। তাহলে এখন যদি করি, তাহলে এখন কোটি কত কত 212 মাইনাস 32, এই যে 212 মাইনাস 32। এবার ভুজ দ্বয়ান্তর, ভুজ দ্বয়ান্তর কত, 100 মাইনাস 0, 100 মাইনাস 0। তাহলে এখন চিন্তা করো আমার কাছে আসছে কি, এটা না? এটার একটু হিসাব করো তো, এটাকে একটু হিসাব করো আমার সাথে সাথে। কি আসে, f মাইনাস 32 ডিভাইডেড বাই সি ইকুয়াল টু, এখানে কি 212 মাইনাস 32 কত আসে, আসলে 180 না, বিয়োগ করলে 180 আসে। এখানে 100 মাইনাস 0 তে কত আসে, 100 মাইনাস 0 তে 100 আসে। তাহলে 20 দিয়ে কাটাকাটি করো তো, এখানে 20 দিয়ে কাটলে এখানে কত আসবে 9, এখানে 20 দিয়ে কাটলে 100 রে 20 দিয়ে ভাগ দিছো আর কি, লব আর হরকে 20 দিয়ে কাটতেছো, উভয় পক্ষকে লব আর হরকে, সরি উভয় পক্ষ না, লব আর হরকে 20 দিয়ে ভাগ দিতেছো, 20 দিয়ে ভাগ দিলে এটা কত থাকবে 5, তাই না? এখানে থাকবে 9/5, 9/5। তাহলে দেখো তো এই যে জিনিসটা আসছে, এই জিনিসটাই কি আমার এটা না, এই জিনিসটাই আমার এটা। দ্যাট মিনস আমরা পেয়ে গেছি c/5। এইটা কি উল্টে দাও বা পক্ষান্তর করো, পক্ষান্তর করলে দেখো এটা পাও না, সিটা এই পাশে আসছে, 9টা এই পাশে গেছে, সিটাকে এই পাশে পাঠাও, 9টাকে এই পাশে আনো, তাহলে কি c/5 ইকুয়াল টু f মাইনাস 32/9। তাহলে এই সম্পর্কটা, এই যে এটা আমরা কোথা থেকে আনছি, সরলরেখা থেকে আনছি। সো সরলরেখা থেকে এই জিনিসগুলো কিন্তু আমরা ডিরাইভ করতে পারি। অ্যান্ড এইটাই আসলে নাথিং বাট, এইটাই আসলে সেই সূত্রটা একটু আগে যেটা লেখা হয়েছে, টি মাইনাস টি আইস, টি স্টিম মাইনাস টি আইস। তুমি জাস্ট সিটি এর বদলে টি আইস টি স্টিম এভাবে লিখলে দেখবা এইটা না এসে আসছে কোনটা, এটা এক্স মাইনাস এক্স আইস, ওয়াই অক্ষ বরাবর এক্স বসাইবা, এক্স অক্ষ বরাবর টি বসাইবা, তাহলে দেখবা যে এটা চলে আসছে। তো দ্যাট মিনস এটা আমরা সরলরেখার ঢাল ব্যবহার করছি, আর কিছু না, এটা থেকে আসছে, সব এটা থেকে আসছে, ঠিক আছে? সো আমরা এইভাবে কিন্তু ডিরেক্টলি এই সূত্রটা দেখতে পারি। এখন এইটা কেন দেখাইলাম ভাইয়া, আমি তো সূত্রের প্রমাণ বেসিক ইঞ্জিনিয়ারিং বেঁচে দেখাই না, তাহলে এটা কেন দেখাইলাম? কারণ আমি যখন ম্যাথ করবো তখন এইভাবেই করব, আমি যখন ম্যাথ করাবো তোমাদেরকে তখন এইভাবে করাবো, কারণ এইভাবে করলে সুবিধাটা যেটা সেটা আমি একটু বলি। এখানে দেখো তাপমাত্রা আছে, তাপমিতিক ধর্ম আছে, তাপমাত্রা আর তাপমাত্রার সাথে সম্পর্ক হোক, তাপমাত্রা আর তাপমিতিক ধর্মের সাথে সম্পর্ক হোক, সবভাবেই করা যায় যদি এভাবে দাগ টেনে করো। আমি একটু এটা তোমাদেরকে দেখাই দিই, অ্যান্ড অনেকগুলো জায়গায় কনসেপচুয়ালি ক্লিয়ার থাকবা। আমি যখন ছাত্র হিসেবে করব তখন সাপোজ ধরো আমাকে বললো যখন এখানে তাপমাত্রা 20, তখন এখানে তাপমাত্রা কত, আমাকে এটা বের করতে বলছে। সাপোজ কথা আমি প্রথমে এটা আঁকাবো, এটাই বাংলা ভাষায় ধরো লেখা আছে, একটু পরে ম্যাথ করবো, তখন এটা আঁকাবো, আঁকানোর পরে আমি দুইটা দাগ টানবো, ইঞ্জিনিয়ারিং ম্যাথ করতেছি যখন, ঠিক আছে, ছাত্র হিসেবে তখন। তারপরে আমি এইটা বিয়োগ এটা দিব, এটার বরাবরে চলে যাব, এইটা বিয়োগ এইটা দিব, এইটা বিয়োগ এটা কত। আচ্ছা আরেকটা জিনিস, যেহেতু যেটা বের করবো ওইটা উপরে রাখলে ভালো। আবার দেখাই, স্কেলটা প্রথমে আঁকলাম, আঁকার পরে আমি নিচের পোর্শনটা আর উপরের পোর্শনটা দিয়ে ফেলবো। এই যে 0, 32, 100, 212 এটা তো সবারই জানা আছে, এটা দিয়ে দিলাম, ডিগ্রি সেলসিয়াস আর ফারেনহাইটের সম্পর্ক। তারপরে আমি যেটাকে বের করবো সেটাকে আমাকে ধরে দিলাম এক্স, এই এক্সটা আমি বের করবো। তাহলে এক্স বিয়োগ নিচেরটা করব, এটার বরাবর যাব, এইটা বিয়োগ এটা করব। আগে এটাই করছিলাম, একটু আগে এটাই করছিলাম, খালি আগে এক্সটারে নিচে রাখছিলাম। সো নিচে রাখলে একটু হিসাবে অসুবিধা হয় মানে কি একটা পক্ষান্তর বেশি করতে হয়, তাই আমি এটা একটু এভাবে করতেই পছন্দ করি। সো এক্স মাইনাস 32 ডিভাইডেড বাই 20 মাইনাস 0 ইকুয়াল টু দিব। ইকুয়াল টু দেওয়ার পরে এটার বরাবর 212 মাইনাস 32, এটার বরাবর আসবো 100 মাইনাস 0, 100 মাইনাস 0। এটা করতে করতে একটু পরে দেখবা এটা হাতে এসে পড়ছে, এটা একটু আগে পরে দেখবা যে করতে হাতে চলে আসছে। তারপর আমি ক্যালকুলেটর টেকনিক দিয়ে দিব। ক্যালকুলেটর টেকনিক আমি কেমনে দিই এটাও দেখাই দিই একটু। ক্যালকুলেটর টেকনিক আমি কিভাবে দিব, ক্যালকুলেটর টেকনিক আমি যে এভাবে একটা সাইন দিব, লিখবো এক্স মাইনাস 32 ডিভাইডেড বাই 20 মাইনাস 0 লিখলাম। লেখার পরে এখানে সমান সমান দিব, কিভাবে দিই, আলফা দিয়ে এটা দিলাম। দেওয়ার পরে এখানে 212 মাইনাস 32 ডিভাইডেড বাই 100 মাইনাস 0 করলাম। তারপরে শিফট ক্যালক ইকুয়াল দিব, শিফট ক্যালক ইকুয়াল দিলাম। এক্স এর ভ্যালু আমার আসছে কত, 68।
ডিগ্রি ফারেনহাইট। সো এটার ভ্যালু আমার 68, এটার ভ্যালু আমার 68। এইটা ভাবে চিন্তা করলে কি হয় আসলে, এটা ভাবে চিন্তা করলে তুমি আসলে ফর্মুলার মাধ্যমে সীমাবদ্ধ থাকলো না, তোমার থার্মোমিটার ত্রুটিপূর্ণ হোক যাই হোক বিভিন্নভাবে তুমি এই কাজটা করতে পারবা। তো একটু পরে আমি দেখবো যে একটু পরে আমরা যখন করব তখন আমরা এইভাবে ডিরেক্টলি করবো। আমার ফর্মুলা লেখা থাকে ডিরেক্টলি দাগ কেটে ডিরেক্টলি এইভাবে করবো। সো যাদের এইভাবে পছন্দ হয় তারা এইভাবে করো, যাদের ফর্মুলা দিয়ে পছন্দ তারা ফর্মুলা দিয়ে করবা। আমি ইউটিউবের ভিডিওগুলোতে ফর্মুলা দিয়ে করে দেখাইছি, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের ভিডিওতে এইভাবে করে দেখাইছি। সো তোমার চয়েস, যেভাবে করো, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে এবার চলো আমরা চলে যাই। এই যে আমি একটু আগে যে জিনিসগুলো বললাম এই জিনিসগুলো এখানে লেখা আছে। ওকে, একটু আমরা চলে যাই এই ম্যাথটাতে। ম্যাথটা একটু তুলে ফেলো, সময় 30 সেকেন্ড। ম্যাথটা একটু তুলে ফেলো, সময় 30 সেকেন্ড। ম্যাথটা একটু তুলে ফেলো, সময় 30 সেকেন্ড। ক্যালকুলেটর করলে উপরে নিচে এক জায়গায় রাখলেই হয় আলিফ, ঠিক বলছো। আমি তাও দেখাই দিলাম যদি কেউ মুখে মুখে করো আর কি, ঠিক আছে? সবাই খেলার মধ্যে বিজি, এই পড়াশোনা করো, পড়াশোনা। আচ্ছা তো এই ম্যাটটা তোলা হইলে আমাকে বললো তুলসী, এই ম্যাটটা তোলা হইলে আমাকে বললো তুলসী, এই ম্যাটটা তোলা হইলে আমাকে বললো তুলসী। ওকে, এক্সক্লুসিভ তাহমিদ তুলে ফেলছে। ইয়োকি নাই আজকে, ইয়োকি তুলে নাই। হৃদয় কর্মকার তুলে ফেলছে। লাবণ্য 16, শ্রাবণী 16, অনেকে বের করে ফেলছে। থ্যাংক ইউ যারা বের করে ফেলছো। আচ্ছা ঠিক আছে, তো যারা তোলার আশা করি তুলে ফেলছো। আমাকে রয়মার স্কেলের বরফ বিন্দু দেওয়া আছে 0 ডিগ্রি আর, বাষ্প বিন্দু দেওয়া আছে 80 ডিগ্রি আর। যখন সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, তখন তার রয়মার স্কেলে কত। আমাকে যদি এই ম্যাথটা করতে বলা হয় ছাত্র হিসেবে, তখন আমি যেটা করব, আমি প্রথমেই এই দুইটা দাগ টেনে ফেলবো। সাপোজ এই দুইটা দাগ নাই, আমি কি করবো, এই দুইটা দাগ টেনে ফেলবো। এরকম দুইটা দাগ টেনে ফেলবো, দুইটা স্কেল নিয়ে, যেহেতু এরকম দুইটা দাগ টেনে ফেলবো। দাগ টেনে ফেলে একটার মধ্যে আমি ডিগ্রি সেলসিয়াসের জিনিসপাতি বসাবো, একটার মধ্যে রয়মারের জিনিসপাতি বসাবো। সো ডিগ্রি সেলসিয়াস আমি এটা জানি 100, এটা জানি 0। রয়মার এটা দেওয়া আছে 80 ডিগ্রি আর, লিখে দিই 80 ডিগ্রি আর সি ডিগ্রি সি, আর এটা হচ্ছে 0 ডিগ্রি আর। দেন আমাকে বের করতে বলবে যে কোনো একটা পয়েন্ট দিয়ে দিবে এটার মাঝখানে। সো আমাকে দেওয়া আছে সেলসিয়াস স্কেলের পয়েন্টটা, দ্যাট মিনস আমাকে এই জায়গায় একটা পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টটা কত 20। আমার বের করতে হবে কি এটার বরাবর যে এই পয়েন্ট, এটা আমার আননোন, এটা আমার বের করবো। সো এটাকে আমি ধরে নিলাম ক্যাপিটাল আর, ক্যাপিটাল আরই হচ্ছে আমার সেই আননোন যেটাকে আমি বের করবো, ঠিক আছে? তো আমি যখন করবো ছাত্র হিসেবে, তখন আমি কি বলছি, দুইটা দাগ টেনে দিব। দাগ টেনে দেওয়ার পরে আমি একবার কি করবো, আর মাইনাস 0, এই যে এইটা বিয়োগ এটা করবো, যে আর মাইনাস 0 করলাম। দেন এই পাশে আসবো, এই পাশে এসে কি করবো, এই পাশে এসে আমি আচ্ছা আর মাইনাস 0, দেন 80 ডিগ্রি মাইনাস 0, এভাবে করে দিব 80 মাইনাস 0, আর মাইনাস 0, 80 মাইনাস 0। এবার এটাতে আসবো, একটা স্কেলের কাজ শেষ করে আরেকটাতে আসবো। যখন করবো দ্রুত করতে গেলে এটা বেটার আর কি আরো। তারপরে 20 মাইনাস 0, দেন 100 মাইনাস 0, 20 মাইনাস 0, 100 মাইনাস 0, ঠিক আছে? আবার দেখাই যারা দেখতে চাও, আবার দেখাই একটু দ্রুত করে। জাস্ট আমি টেকনিকটা এত করার জন্য, কারণ একটু পরে এই টেকনিকগুলো দেখবা কাজে লাগতেছে, ভালো কাজে লাগতেছে। কনফিউশন থাকবে না, স্কেল এই করলে কনফিউশন থাকবে না। একটু পরে দেখবা চাপের সাথে যখন দিবে কনফিউশন হয়ে যেতে পারে। আবার দেখাই, পুরোটা প্রসেস আবার দেখাই। হ্যাঁ, যখন করব দুইটা দাগ টানবো, দাগ টানলাম, টানার পরে আমি এই জায়গায় লিখবো ডিগ্রি সেলসিয়াসগুলো 100, 0, 80 ডিগ্রি আর, 0 ডিগ্রি আর, এখানে সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস, এটাতে মান দেওয়া আছে 20, এটার বরাবর মান আমার দরকার, এটাতে মান ধরে নিলাম আর। তাহলে আমি যখন করব দাগ টানবো দুইটা, এইটা বিয়োগ এইটা ডিভাইডেড বাই এইটা বিয়োগ এইটা, এন্ড আবার এটার মধ্যে আসছি, এইটা বিয়োগ এইটা, এরপরে এইটা বিয়োগ এটা। দেন আমি ক্যালকুলেটরে ডিরেক্ট দিয়ে দিব, ক্যালকুলেটরে ডিরেক্ট দিয়ে আমার অ্যান্সারটা চলে আসবে। অ্যান্সারটা মুখেই করা যায়, এটা মুখেই করা যায়। 1/5, 1/5 এর সাথে 80 গুণ, 1/5 এর সাথে 80 গুণ গেলে 16, তাহলে এটা আমার অ্যান্সার। সো আমরা এইভাবে দ্রুত করে ফেলতে পারবো। অ্যান্ড কিছুক্ষণ পরে বুঝবা যে আসলে ভাই এইভাবে কেন শিখাইছি। অ্যান্ড এই ফর্মুলা দিয়েও তো করা যায়, ফর্মুলা দিয়ে তো আমার আঁকা কেউ লাগে না, কিন্তু এইভাবে করলে কয়েকটা জায়গায় একটু অ্যাডভান্টেজ পাবা। তারপরও তোমাদের ইচ্ছা যেটা প্রেফার হয় আর কি, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে আশা করি এই ম্যাথটা সবাই বুঝছো। এই ম্যাথটার মধ্যে আমরা সবাই আশা করি বুঝছি। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু তোমার এই দুইটা লাইন হইলেই 10-এ 10। হ্যাঁ, এই দুইটা লাইন হইলেই তুমি 10-এ 10 পাবা। এই আঁকাগুলোর জন্য নাম্বার না, এই দুইটা লাইন হইলেই 10-এ 10।
এরপরে আমি জাস্ট এভাবে করে দেখাইছি আর কি। এরপরে আমরা আরেকটাতে আসি, কোন তাপমাত্রায় সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলে সমান, মানে কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলে মান সমান, এটা অনেকেরই মুখস্থ থাকে -40। সো এটা অনেকেরই মুখস্থ থাকে -40। তারপরে আমি একটু দেখাই, যখন আমরা করব সেলসিয়াস আর ফারেনহাইট দুইটা দাগ টাইনে দেব, 100, 212, 32 লিখে ফেললাম। আমার এমন একটা তাপমাত্রা দরকার, এটা এখানে হইতে পারে, নিচে হইতে পারে, যেখানে হইতে পারে। আমার এখানে যদিও আমি জানি রেজাল্ট, তাই আমি নিচে করতেছি, বাট ওপরে করলেও সমস্যা নাই, তোমার তো এই জায়গায় ভ্যালুগুলো এটা ফ্যাক্ট করে না। সো তুমি ধরে নাও এমন একটা সি, যেটার জন্য এমন একটা এফ আমরা পাবো, যেই এফও হবে কার মানের সমান, সি এর মানের সমান। এটা কন্ডিশন, এটা কন্ডিশন, হ্যাঁ এটা কন্ডিশন, কন্ডিশনটা পরে বসাবা। এমন একটা সি যেটার জন্য এফ পাবা। সো কেউ যদি, আমরা সাধারণত কনভার্সন ফর্মুলাটা জানি, তারপর কেউ যদি ভুলে যাই, সো এভাবে যেন করতে পারি, তারপর তাই আমি দেখা দিচ্ছি। তাহলে আমি করবো কি, c - 0, c - 0, 100 - 0, 100 - 0, f - 32, f - 32, 212 - 32, 212 - 32। এখানে শর্ত কি, শর্ত হচ্ছে এফ এর জায়গায় কে বসাও, কাকে বসাও, সি কে বসাও। এফ এর জায়গায় যদি সি বসাও, দ্যাট মিন্স এফ ও হয়ে গেল কে, এফ ও হয়ে গেল কে, সি। ক্যালকুলেটরে 1 সমীকরণ 51 দিয়ে দিবা, ক্যালকুলেটরে 1 সমীকরণ 51 দিয়ে দিবা, 1 সমীকরণ 51 দিয়ে দিবা। এক্স মাইনাস 0 না দিলেও হয় অবশ্য, 100 - 0 লিখলাম, ইকুয়াল দিলাম, তারপরে এক্স মাইনাস সি তো এক্স, তাই না, 32 ডিভাইডেড বাই 212 - 32, শিফট ক্যালক ইকুয়াল দিলে -40 আসে। অনেকে বলতে পারো ভাইয়া ক্যালকুলেটর ডিরেক্টও কনভার্ট করে যায়, হ্যাঁ উত্তর হচ্ছে ডিরেক্টও কনভার্ট করে যায়, আমার ডিরেক্ট চলে আসছে সি ইকুয়াল টু কত, -40। দ্যাট মিনস -40 ডিগ্রি এমন একটা সেলসিয়াস তাপমাত্রা, যেই তাপমাত্রায় যে এফটা পাবো সেটাও -40 ডিগ্রি ফারেনহাইট, যেই তাপমাত্রায় যে এফটা পাবো সেটাও সেই ফারেনহাইট। দ্যাট মিনস এইখানে এটা উপরে না, হবে নিচে, তাই না, আঁকার সময় আমরা যে সমস্যা নেই। এমন একটা তাপমাত্রা -40, যেটার জন্য বরাবর গেলেও -40ই পাই আমরা, বাট অন্যান্য সময় কিন্তু বরাবর গেলে সেটা পাই না। 100-র জন্য বরাবর গেলে 12 পাই, 0-র জন্য বরাবর গেলে 32 পাই, বাট -40-এর জন্য বরাবর গেলেও -40ই পাই, -40 ডিগ্রি সেলসিয়াসে -40 ডিগ্রি ফারেনহাইট। তো আশা করি এই ম্যাথটা তোমরা এই জায়গাটাতে বুঝছো, ঠিক আছে, এই ম্যাথটা আশা করি এই জায়গাটাতে বুঝছো। এই পর্যন্ত তাহলে ক্লিয়ার, এই পর্যন্ত কি তাহলে ক্লিয়ার? ওকে, তাহলে আমরা আস্তে আস্তে একটু কঠিন ম্যাথগুলোতে যাই, ঠিক আছে। করে ফেলবো, এই ম্যাথটা একটু তুলে ফেলো, সময় 30 সেকেন্ড। এই ম্যাথটা একটু তুলে ফেলো, সময় 30 সেকেন্ড। এই ম্যাথটা একটু তুলে ফেলো, সময় 30 সেকেন্ড। তুললে আমাকে বইলো। এই ম্যাথটা একটু তুলে ফেলো, সময় 30 সেকেন্ড। ওকে, হৃদয় কর্মকার তুলছো, ইয়োকি ক্লিয়ার, এক্সক্লুসিভ তাহমিদ তুলছো, দোলন পালিত টু ক্লিয়ার, সাকিব। ওকে, আচ্ছা এই ম্যাথটা একটু তুলে ফেলো, বেশি সময় লাগার কথা, 30 সেকেন্ড। কোন থার্মোমিটারে নিম্ন স্থিরাঙ্ক 0.5 ডিগ্রি, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 101 ডিগ্রি। কাল্পনিক থার্মোমিটার হতে পারে বা ত্রুটিপূর্ণ থার্মোমিটার হতে পারে, ঠিক আছে, যেহেতু 0-100 না বা 32-212 না, সো 0.5 ডিগ্রি আর 101 ডিগ্রি। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই থার্মোমিটারে পাঠ কত, মানে 30 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াস রিয়াল থার্মোমিটার, মানে সঠিক থার্মোমিটারে 30 ডিগ্রি সেলসিয়াস যখন, তখন ওই থার্মোমিটার দ্যাট মিনস যেটা ত্রুটিপূর্ণ বা সামহাউ কাল্পনিক থার্মোমিটার, সেটাতে মান করবো। দ্যাট মিনস আমি প্রথমে যখন করবো, আমি প্রথমে কি এই ডায়াগ্রামটা, এটা আমরা 0-100 আমি জানি মুখস্থ, 0.5 101, 0.5 101 আমি দিয়ে দিছি। তারপরে 30 কোথায় মান, এই জায়গার মান না এই জায়গার মান, 30 কোথাকার মান, এই জায়গায় না এই জায়গায়, খেয়াল রাখবা ডিগ্রি সেলসিয়াসের মান। দ্যাট মিনস 30টা আমার এই জায়গার মান, এইটার মান হচ্ছে 30, ঠিক আছে, এখানে মান হচ্ছে 30। এটা যদি 30 হয়, এই জায়গায় এটা কত এটা জানতে চাইছে, তাই না, এটাকে আমরা ধরে নিই এক্স, এটাকে আমরা ধরে নিই এক্স। ম্যাথ যখন করবো সমান সমান দিব, দুইটা দাগ কাটবো, এক্স মাইনাস 0.5, এক্স মাইনাস 0.5, 101 মাইনাস 0.5, 101 মাইনাস 0.5 ইকুয়াল টু 30 মাইনাস 0, 30 মাইনাস 0, 100 মাইনাস 0, 100 মাইনাস 0। ক্যালকুলেটরে দিয়ে দিব,
ক্যালকুলেটরে দিয়ে দিব x মাইনাস 0.5 ডিভাইড বাই 101 মাইনাস 0.5 ইকুয়াল 30/100 শিফট ক্যালক ইকুয়াল দিলাম, আমার এখানে চলে আসে 30.65। এত ডিগ্রি, এখানে ফারেনহাইট ডিগ্রি সেলসিয়াস কিছুই দিব না, কারণ এখানে কিছুই দেওয়া নাই। ঠিক আছে, তাহলে আমাদের এই ম্যাথটা ডান। তাহলে সবারই আশা করি হয়েছে এটা 30.65, 30.65, 30.65। সো দ্যাট মিনস 2 লাইনে আমাদের ম্যাথ শেষ। ঠিক আছে, ওকে ওকে, এবার আসি এরপরের ম্যাথ। এরপরের ম্যাথটা তোমাদের জন্য কুইজ, এতক্ষণ পর্যন্ত আমি করছি, এখন তোমাদের পালা। এরপরের ম্যাথটা দেখি কারা কারা করতে পারে, কে কত দ্রুত করতে পারে। ঠিক আছে, এরপরের ম্যাথটা দেখি কারা কারা করতে পারে, কে কত দ্রুত করতে পারে। ঠিক আছে, এইভাবে করে ফেলতে পারো, কেউ যদি ভাঙা করো। আমি বলবো এটার পরে ডিরেক্ট এই লাইন লিখবা। হ্যাঁ, এটার পরে আর এইগুলো দরকার নেই, এটার পরে ডিরেক্ট ক্যালকুলেটরের মাধ্যমে এই লাইনে চলে আসবা। এইটা 2 লাইন থাকলেই 10, এইগুলোও লাগে না অ্যাকচুয়ালি। এই লাইন শেষ। ওকে, তাহলে আমরা এবার চলে আসি আমাদের এরপরে নামাজের ব্রেক। হ্যাঁ দিব, আমি নামাজের ব্রেক দিব, নামাজের আগেই শেষ করে ফেলবো, আমাদের সমস্যা নাই। আমরা এর পরেরটাতে চলে যাই। এই ম্যাথটা তোমাদের জন্য সময় 2 মিনিট শুরু হয়ে গেছে। তোমাদের জন্য সময় 2 মিনিট, তোমাদের জন্য সময় 2 মিনিট শুরু হয়ে গেছে। দেখি কারা এই ম্যাথটা পারো। হ্যাঁ, চিন্ময় চলে আসছে। সাদিয়া আহমেদ মিম বলছে এভাবে ক্যালকুলেটরের টেকনিক ইউজ করে এইচএসসিতে করা যাবে কিনা। প্রশ্নটা লাগবে, এভাবে ক্যালকুলেটরে করতে চাইলে প্রশ্নটা লাগবে। ইও কি সাইড বলছো, যে আমি সাইডে সরে গেছি। ঠিক আছে, (45.5) 45.5 অ্যান্সার চলে আসছে এক্সক্লুসিভ তাহমিদ আদিবা শামচি থেকে। ইয়োকি 45.5, মাহির হাসান 45.5, অমি 45.5, আলিফ 45.5, অয়ন 45.27, ইমামুন মুবিন 45.27, সাদমান রহমান 44.72, শেমু 45.27, কৃষ্ণ সিংহা 45.5, তাহলে আমাদের সময় কিন্তু শেষ। যারা যারা তুলবা ম্যাটটা তুলে ফেলো, 30 সেকেন্ড সময়। যারা যারা তুলবা ম্যাটটা তুলে ফেলো, একটু তুলে ফেলো। ও, এটা শামসি নাম, আমি বলছি শামচি নাম, সরি। এখন থেকে শামসি মুখস্থ করে ফেললাম। আচ্ছা, তাহলে দ্রুত। স্নিগ্ধা বলছো আমার কমেন্ট দেখতে পাই না কেন, আমি কমেন্ট দেখতে পাচ্ছি স্নিগ্ধা। সুপর্ণা বলছো 45.5, অতীন্দ্রিয়া বলছো 45.5, তাবরিয়া আক্তার বলছো 46.07। একটু তুলে ফেলো, সবার জন্য 30 সেকেন্ড সময়, একটু তুলে ফেলো। সবার জন্য 30 সেকেন্ড সময়, একটু তুলে ফেলো। 30 সেকেন্ড পারও হয়ে গেছে মনে হয়, তারপর একটু সময় দিচ্ছি, তুলে ফেলো। ওকে, ইয়োকি তুলছো, হৃদয় কর্মকার তুলছো। হৃদয় কর্মকারও এখন থেকে অনেক ফাস্ট তুলে। ওকে, তাহলে আমরা দেখি প্রশ্নটাতে কি বলছে। বলছে একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটারে গলন্ত বরফে -0.5 ডিগ্রি এবং ফুটন্ত জলে 99 ডিগ্রি পাঠ দেয়। ওই জল 747 মিলিমিটার পারদ স্তম্ভের চাপে
ওই থার্মোমিটারে 45 ডিগ্রি পাঠ দিলে সঠিক তাপমাত্রা কত হবে জানা আরো বলে দিচ্ছে 734 মিলিমিটার পারস্তম্ভের চাপে জলের প্রকৃত স্ফুটনাঙ্ক 99 ডিগ্রি সেলসিয়াস, গলনাঙ্কের পরিবর্তন নগণ্য। এখানে কিন্তু চাপের একটা ব্যাপার আছে, তাই না? চাপের একটা ব্যাপার আছে। আমরা যদি আঁকি, ডায়াগ্রাম ওয়াইজ আঁকি, তাহলে আমরা প্রথমত এখানে একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার পাচ্ছি না? ত্রুটিপূর্ণ থার্মোমিটার জন্য স্কেল আঁকলাম, এই যাচ্ছে 92 হচ্ছে এর ঊর্ধ্ব, -0.5 হচ্ছে এর নিম্ন, আর 45 ডিগ্রির বরাবর যে আমার কি করতে হবে, সঠিক তাপমাত্রার মানটা বের করতে হবে, বরাবর যে সঠিক তাপমাত্রার মানটা বের করতে হবে। তো আশা করি ডায়াগ্রামটা তোমরা বুঝছো। এটা ত্রুটিপূর্ণ ডাটা দেওয়া ছিল, বসাইছি আমি ঊর্ধ্ব নিম্ন 45 ডিগ্রি বরাবর আমি এই মানটা বের করব। 747 মিলিমিটার এইচজিতে আমার বের করতে হবে। বলা আছে 747 মিলিমিটার এইচজিতে সঠিক তাপমাত্রা, সঠিক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সঠিক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন চাপে, 747 মিলিমিটার চাপে আমার এই মানটা বের করতে হবে। এখন এই জায়গাটাতে কমন মিস্টেক তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে যে তোমরা 747 মিলিমিটারে এই জায়গায় সঠিক তাপমাত্রার স্কেলটা এই জায়গায় 100 ডিগ্রি বসাইতে পারো, এই জায়গায় 0 ডিগ্রি বসাইতে পারো, কিন্তু এটা বসাইলে তোমার হবে না, এটা বসাইলে তোমার হবে না। কারণ তুমি যে 100 ডিগ্রি আর 0 ডিগ্রি জানো, টি স্টিম, টি আইজে জানো এটা কত তাপ, কত চাপের জন্য, ওটা কত চাপের জন্য, এটা হচ্ছে 760 মিলিমিটার, 760 মিলিমিটার পারদ চাপ, অর্থাৎ আমাদের স্বাভাবিক যে বায়ু চাপ আছে, স্বাভাবিক যে বায়ুর চাপ আছে, সেই বায়ুর চাপ অর্থাৎ 1 এটিএম এর জন্য আমরা আসলে 1 এটিএম এর জন্য আমরা আসলে এই 100 পাই। কিন্তু আমার এখানে কি 760 না, 747 কি হয়, চেঞ্জ হয়, গলনাঙ্ক স্ফুটনাঙ্কে চেঞ্জ হয়। একটু আগে আমরা গ্রাফের মাধ্যমে যখন দেখছিলাম, একদম শুরুতে গ্রাফের মধ্যে যখন ত্রৈধবিন্দুর ব্যাপারটা দেখছিলাম না, গলনাঙ্ক বাড়াইলে কমাইলে পয়েন্টগুলো একটু ডানে বামে সরে যায়, তাপমাত্রাগুলো একটু চেঞ্জ হয়ে যায়। দ্যাট মিনস চাপের কারণে কিন্তু আমার গলনাঙ্কে বা স্ফুটনাঙ্কে চেঞ্জ আসবে, তাই না? এই ভ্যালুগুলোতেও কি আসবে, চেঞ্জ আসবে চাপের কারণে। আমার যদি 760 হইতো তাহলে কোনো প্যারাই ছিল না, 100 দিয়ে দিতে পারতাম। 760 মিলিমিটার না, এটা 747। দ্যাট মিনস আমার আগে এই হলুদগুলো বের করতে হবে, আমার আগে এই হলুদগুলো বের করতে হবে, তারপরে আমার ম্যাথটা করতে হবে। ওই টেকনিক তো জানি, সেই টেকনিকে। সো আগে হলুদগুলো বের করতে হবে। এখন হলুদগুলো কেমনে বের করবো? আমরা 760-এরটা জানি, তাই না? 100 আর 0 যে, এটা কার? 760। একটা নতুন কিছু আসছে দেখো, এটা ত্রুটিপূর্ণটা, এটা 747 মিলিমিটারের সঠিকটা, এটা 760 মিলিমিটারের সঠিক স্কেলটা, 100। আমার এই 747 মিলিমিটারের সঠিক স্কেলের এই মানগুলো কত, এটা আমার বের করতে হবে। তো এখানে আমার কি সাহায্য নিতে হবে? ঐকিক নিয়মের সাহায্য নিতে হবে, চেঞ্জ দিয়ে ঐকিক নিয়মের সাহায্য নিতে হবে। তোমরা যদি আমার কাছে ইয়ার ক্লাসগুলো করে থাকো, আদর্শ গ্যাস চ্যাপ্টারের ক্লাসগুলো, ওখানেও দেখছো যে সম্পৃক্ত বাষ্পচাপ, শিশিরাঙ্কে বাষ্পচাপ পার্থক্য দিয়ে আমরা করি। সো ওইভাবে পার্থক্য করতে হবে। যারা না করছো তাদেরও সমস্যা নাই, তারাও এখন দেখো আমি কি করতেছি। আমাদের চাপের পার্থক্য অর্থাৎ ডেল চাপ বা মিলিমিটার এইচজি, একবারে লিখি এককটা, ডেল মিলিমিটার এইচজির জন্য, ডেল মিলিমিটার এইচজি দিয়ে আমি ধরো বোঝাচ্ছি চাপের পার্থক্য। এটার জন্য তাপমাত্রার পার্থক্য কত আসবে, টি আইসের পার্থক্য বা টি স্টিমের পার্থক্য কত আসবে। এখন একটা জিনিস বলার, কিন্তু ডাটা দেওয়া আছে না আমাদের 734 মিলিমিটার পারস্তম্ভের চাপে জলের প্রকৃত স্ফুটনাঙ্ক, মানে সঠিক তাপমাত্রায় মান, কোন চাপে, এই চাপে, সঠিক স্কেলে মান, সঠিক থার্মোমিটারের মান 99 ডিগ্রি সেলসিয়াস, সঠিক স্কেলে, গলনাঙ্কের পরিবর্তন নগণ্য। দ্যাট মিনস টি আইস নিয়ে কি কাজ করতে হবে না, টি আইস নিয়ে কাজ করতে হবে না। এখানে ধরো আরো একটা স্কেল তুমি আঁকলা, এটার সাথে আরো একটা স্কেল আঁকলা, এটা কত চাপের জন্য, এটা ধরো আঁকলা 734 মিলিমিটার চাপের জন্য, এটা 760, এটা 734, এটা 747, ঠিক আছে? এইটার জন্য মানগুলো কত, এটার জন্য তোমার এই মানটা দেওয়া আছে 99, এই মানটা দেওয়া আছে 99। যখন সঠিক স্কেলে 760-এ 100, এটা হচ্ছে 100 এটার, আর এটা হচ্ছে 99, বুঝছো? এটা হচ্ছে এই 99টা, ঠিক আছে? আর এই মানটা তোমার নগণ্য, নগণ্য মানে কি, এটা 0 ডিগ্রি, নগণ্য মানে কি, যে এইটার থেকে পার্থক্যটা নগণ্য, গলনাঙ্কের পরিবর্তন কার সাথে, ওর সাথে, ওর সাথে এই পার্থক্যটা নগণ্য। নগণ্য মানে কি, আমলে নিব না, হয়তো কিছু 0.000001 লেখা যাইতো, কিন্তু বলছো এটা নগণ্য, এটা গণনা কইরো না। নগণ্য মানে কি, এটা গণনাযোগ্য না, ঠিক আছে? তার মানে এইটাও 0 ডিগ্রি। সো আমার এইটা যদি 0 ডিগ্রি হয়, দ্যাট মিনস 734 মিলিমিটারেও গলনাঙ্ক 0, 760 মিলিমিটারেও গলনাঙ্ক 0, 747 মিলিমিটারেও গলনাঙ্ক কতই হবে, 0ই হবে, 0ই হবে। এখানেও যদি একটা মান আলাদা হইতো, 0.1 মান দিয়ে দিত, তাহলে কিন্তু আমরা ওইটাও হিসাব করে বের করতে হইতো, এই দুইটার সাপেক্ষে এটা হিসাব করে বের করতে হইতো। কিন্তু এখন এটাও যা এটাও যা, পার্থক্য নাই, তার মানে এটার সাথেও এটার পার্থক্য নাই। এই জিনিসটা বুঝছো কিনা?
এই জিনিসটা বুঝছো কিনা? কারণ এখানে গলনাঙ্কের পরিবর্তন নগণ্য, দ্যাট মিনস আমি এই জিনিসটা আমলে নিব না। এই কথাটা থাকতেও পারে, নাও থাকতে পারে। এই কথাটা যদি কাটা থাকে, এই কথাটা যদি লিখা না থাকে, তাইলেও বুঝতে হবে গলনাঙ্কের পরিবর্তন নগণ্য। আমি যে জায়গা থেকে ম্যাথটা কালেক্ট করছি ওই জায়গায় এই লেখাটাই ছিল না, সো এই লেখাটা না থাকলেও ধরে নিতে হবে এটা লিখা নাই, দ্যাট মিনস এটা নগণ্য ধরে নিব, মানে গলনাঙ্কের পার্থক্য নাই। চাপ ভেদে গলনাঙ্কের পার্থক্য হইছে, বাট হওয়াটা কি নগণ্য, দ্যাট মিনস পার্থক্যটা নাই হিসেবে চিন্তা করতে পারি। ওকে, এবার আসি এইটার জন্য। 734 মিলিমিটারের দেয়া আছে স্ফুটনাঙ্ক কত? 99 সঠিক স্কেলে। 760 মিলিমিটারের সঠিক স্কেলে আমরা জানি 100। 747-এ কত? 734-এর জন্য এত হইলে 760-এর জন্য এত হইলে 747-এর জন্য কত? এখন সরাসরি ঐকিক নিয়ম আবার দিও না। 734-এর জন্য 99, একের জন্য কত, 747-এর জন্য কত, এমনি করা যাবে না, পার্থক্য দিয়ে দিয়ে করতে হবে। সো পার্থক্য দিয়ে দিয়ে করাটা বোঝাচ্ছি কিরকম, সেটা হচ্ছে যে 760 আর 734-এর চাপের পার্থক্যটা কত? 760 মাইনাস 734। এত চাপের পার্থক্যে এই মানটা বিয়োগ করলে কত আসে? বিয়োগ করলে আসে 26 মিলিমিটার চাপের পার্থক্যে, এই জি চাপের পার্থক্যে আমার স্ফুটনাঙ্কের পার্থক্য কত আসে? 100 থেকে 99, মানে পার্থক্য কত? 100 বিয়োগ 99, 100 বিয়োগ 99, দ্যাট মিনস কত? 1 ডিগ্রি, 1 ডিগ্রি। এখন আমার একের জন্য পার্থক্য কত? 26-এর জন্য এত, 1 ডিগ্রি, সরি 1 মিলিমিটার এইচজি, এইটার জন্য পার্থক্য কত? 26-এর জন্য এত, 1 মিলিমিটারের জন্য কত? 1/26। ঐকিক নিয়ম করতেছি আমি, 1/26। এবার আসি একের জন্য তো এত, হ্যাঁ। এবার আমি যদি দেখি আমাদের একের জন্য এত হইলে আমার লাগবে কতর জন্য? 747-এর জন্য না? 747-এর জন্য এই মানটা লাগবে না? এটাই তো আমার আনন্দ। তো 747 আমি কি পার্থক্য করতে হবে? 747 মাইনাস 734, পার্থক্য কত? বিয়োগ করলে আসে 13। 747 বাদ দিলে কত আসে? 13 মিলিমিটার চাপের পার্থক্যে ঐকিক নিয়ম করতেছে। 13 মিলিমিটার চাপের পার্থক্যে 1/26 ইন্টু 13 আসে কত? আসে হচ্ছে আমার 13/26 মানে 0.5। দ্যাট মিনস 747 মিলিমিটার, 734 মিলিমিটার, এই দুইটার মধ্যে চাপের পার্থক্যের জনিত কারণে স্ফুটনাঙ্কের পার্থক্য, এটা কি স্ফুটনাঙ্কের পার্থক্য কত আসবে? 0.5 ডিগ্রি। তার মানে ওর যা স্ফুটনাঙ্ক 99, ওর স্ফুটনাঙ্ক কত হবে? 0.5 ডিগ্রি ব্যবধানে থাকবে। বাড়বে না কমবে? অবভিয়াসলি দেখা যাচ্ছে 734 থেকে 760 চাপ বাড়াইলাম, স্ফুটনাঙ্ক বাড়ছে। তাহলে 734 থেকে 747 চাপ তো বাড়ছে, তাই না? চাপ বাড়ছে 734 থেকে 747, কিন্তু কত বাড়ছে? 1 বাড়ছে না 0.5 বাড়ছে? 0.5 পরিমাণ বাড়ছে। দ্যাট মিনস এই অ্যামাউন্টটা 99 এর সাথে 0.5 যোগ হবে, 99.5 হবে। এই জিনিসটা বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। এই জিনিসটা বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। কমেন্টে বললে তারপরে আমরা ম্যাথ করা শুরু করব। এই জিনিসটা বুঝছো কিনা একটু কমেন্টে জানাও। কমেন্টে বললে তারপরে আমরা ম্যাথ শুরু করব। এই লেখাগুলো বুঝছো কিনা? 0 আর 99.5, এই লেখাটা বুঝছো কিনা? এই লেখাটা বুঝলে ম্যাথ শেষ কিন্তু আমাদের অলমোস্ট। বাট এই লেখাগুলো বুঝছো কিনা একটু কমেন্টে জানাও। শ্রাবণী বলছো বুঝছি। কান্নার রিয়েক্ট দিচ্ছ কেন এত সবাই? স্নিগ্ধা বলছো বুঝছি, তারপরে আহমেদ বলছো বুঝছি, নাফিস ফুয়াদ বলছো বুঝছি, সবুজ বলছো আরেকবার। আচ্ছা ঠিক আছে, আরেকবার আমি একটু দ্রুত করে বলেছি। আমরা জানি কি 760 মিলিমিটার যেটা স্বাভাবিক চাপ, স্বাভাবিক চাপে 100 আর 0 হয় স্বাভাবিক সঠিক স্কেলে। সঠিক স্কেল মানে আমাদের বাস্তবিক যে স্কেলটা আছে ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস। আমাদের দেয়া আছে কি? দেয়া আছে 734 মিলিমিটারের সঠিক স্কেল। 734 মিলিমিটার সঠিক স্কেলের স্ফুটনাঙ্ক 99 হয়। 100-র বদলে কত? 99 হয়। যেটা নর্মালি 100, সেটা 734-এ 99 হয়। গলনাঙ্কের পরিবর্তন নগণ্য, দ্যাট মিনস গলনাঙ্ক সঠিকেও যায়, চাপ কমাইলেও তা, মানে পার্থক্যটা নাই, 0। তাই এটা ওইখানেও 0, এখানেও 0। এটা 99, এটা 0। আমার লাগবে কি? 747 মিলিমিটারের মান টান লাগবে না আমার? তার মানে 747 মিলিমিটারের টি স্টিম টি আইস বের করতে হবে। যেহেতু 760-এও 0, 734-এও গলনাঙ্ক 0, সো গলনাঙ্ক যেহেতু এখানে পার্থক্য হচ্ছে না 734 থেকে 760 মিলিমিটার চাপের মধ্যে, তার মানে এই দুইটার মাঝখানেই তো কে আছে? 747 আছে। তার মানে 747-এও এই মানটার কি কোনো চেঞ্জ নাই, কারণ এখানে চাপ বাড়াও কমাও যেভাবেই চিন্তা করো কোনো গলনাঙ্কের পরিবর্তন হয় নাই। দ্যাট মিনস এইখানেও গলনাঙ্ক আগের মতনই, দ্যাট মিনস 760-এর মতনই বা 734-এর মতনই, মানে 0 দিয়ে দিলাম এখানে 0। এবার আসি এইটার জন্য। হ্যাঁ,
আমার 734-এর জন্য স্ফুটনাঙ্ক মানে টি স্টিম কত 99, 760-এর জন্য টি স্টিম কত 100। আমার লাগবে কি 747-এর জন্য টি স্টিম কত। 760 আর 747 চাপের পার্থক্য হয়েছে কত 26 মিলিমিটার পরিমাণ চাপের পার্থক্যে স্ফুটনাঙ্কের পার্থক্য আসে কত 100 বিয়োগ 99। এই দুইটার পার্থক্য 26, এই দুইটার পার্থক্য 99 100 মাইনাস 99, দ্যাট মিনস 1 এতটুকু চাপের পার্থক্য করলে স্ফুটনাঙ্কের পার্থক্য হয় 1 ডিগ্রি। 1 মিলিমিটার চাপের পার্থক্য হয় স্ফুটনাঙ্কের পার্থক্য হয় 1/26, এই যে এখান থেকে 26টা আসছে। 747 মানে 734, এতটুকু চাপের পার্থক্যে স্ফুটনাঙ্কের পার্থক্য হয় আমার কত 0.5। এখন 0.5টা কি বেশি না কম, বাড়াবো নাকি কমাবো কার থেকে 99 থেকে, কারণ আমি পার্থক্য নিচ্ছি কার সাথে 734 সাথে না, 734 বর্তমান স্ফুটনাঙ্ক কত 99, 747 কত হবে 0.5 পার্থক্য পরিমাণ। এখন পার্থক্যটাকে বেশি না কম, 734 থেকে 760-এ চাপ বাড়ানো হয়েছে, স্ফুটনাঙ্ক কি হয়েছে বেড়েছে, 99 থেকে 100 হয়েছে। এই যে এক পরিমাণটা এটা কি বৃদ্ধি না, বৃদ্ধি আসছে। অ্যান্ড এখানে হচ্ছে 0.5টা, তার মানে এইখান থেকে এটাও কি আসবে বৃদ্ধি আসবে না বৃদ্ধি, কারণ 734 থেকে 747 কে বড় 747 বড়। চাপ বাড়াইলে আমরা খেয়াল করছি এখানে চাপ বাড়াইলে স্ফুটনাঙ্ক বাড়ে, তার মানে এখান থেকে এখানেও চাপ বাড়াইলে স্ফুটনাঙ্ক বাড়বে, কত পরিমাণের বাড়বে 0.5 পরিমাণে বাড়বে। এখানে ছিল 99, এখানে হবে 99 যোগ 0.5, দ্যাট মিনস 99.5, এখানে হবে 99.5। আশা করি এই পর্যন্ত বুঝছো, না বুঝলে এই ভিডিওটা আবার দেখবা, আবার দেখলে বুঝে যাবো। ওকে ফাইন, তাহলে আমরা এই জিনিসটা ক্যালকুলেট করে ফেললাম, 0 আর 99.5 ক্যালকুলেট হবে। তারপরে ম্যাথটা একদম আমার শেষ, তারপরে একদম ইজি, আমরা দাগ টেনে দিব। আমার এখন এই দুইটা নিয়ে কাজ, আমি এটার মানটা ধরে নিই x মাইনাস 0, x মাইনাস 0, 99.5 মাইনাস 0, 99.5 মাইনাস 0 ইকুয়াল টু 45 মাইনাস 0.5। এখন খেয়াল রাখতে হবে 45 এটা হচ্ছে সূত্রের মাইনাস, আর ওইটার মানই হচ্ছে মাইনাস, এই জায়গাটাতে ভুল করা যাবে না। এই যে মাইনাসটা দিছি, এই মাইনাসটা কিন্তু থাকবে, এটা হচ্ছে মানের মাইনাস, এটা হচ্ছে সূত্রের মাইনাস। 45 মাইনাস মাইনাস 0.5, 99 মাইনাস মাইনাস 0.5, 99 মাইনাস মাইনাস 0.5। তাহলে এইভাবে যদি আমি দেই ক্যালকুলেটর ডিরেক্ট 100 সমীকরণ 51 যদি দেই, দেখি কি আসে, দেখি কি আসে। একবার ডিরেক্টলি বুঝায় 99.5 দিকে যাবে, 99.5 আছে, 99 প্লাস মাইনাস প্লাস হয়ে যাবে না, দ্যাট মিনস 45.5 থাকবে। তো যারা 45.5 ডিগ্রি সেলসিয়াস অ্যান্সার দিছিল তারা কারেক্ট, যারা 45 ডিগ্রি সেলসিয়াস অ্যান্সার দিছিল তারা কারেক্ট। এই ম্যাথটা বুঝছো কিনা ওভারঅল বলো, এই ম্যাথটা বুঝছো কিনা ওভারঅল বলো। এই ম্যাথটা বুঝছো কিনা ওভারঅল বলো। ওকে ক্লিয়ার, ইফাত, জামিলা, স্নিগ্ধা, নির্ঝর রয়, আকাশ, তারপরে সবুজ, সবাই বলছো ক্লিয়ার। ওকে ফাইন। ওকে এবার আমরা চলে আসি এরপরে আমরা চলে আসি ওকে এই ম্যাথটা আমরা দেখলাম, এই ম্যাথটা 45.5 আসে। এই ম্যাথটা একটু দ্রুত তুলে ফেলো, 30 সেকেন্ড সময়, দ্রুত তুলে ফেলো 30 সেকেন্ড সময়, দ্রুত তুলে ফেলো 30 সেকেন্ড। আমি একদম মুখে মুখে করে ফেলা যায়, এটা দ্রুত তুলে ফেলো 30 সেকেন্ড সময় ম্যাথটা। আমরা আর 3টা স্লাইড পড়ে আজকে ছুটি দিয়ে দিব, আর 3টা স্লাইড পরে আজকে ছুটি দিয়ে দিব। আর একটা ছোট্ট থিওরি দেখবো, এবার একটা ম্যাথ করবো, এরপর শেষ। এই ম্যাথটার পরে এই ম্যাথটা তুলে ফেলো 30 সেকেন্ড সময়, দ্রুত দ্রুত তুলে ফেলো, দ্রুত তুলে ফেলো, দ্রুত। শ্রাবণী বলছো তুলসী, হৃদয় কর্মকার বলছো তুলবো, তুলে ফেলো দ্রুত। ওকে ফাইন। এই ম্যাথটা কি বলা আছে, বলা আছে একটি সুষম রন্ধ্রের থার্মোমিটারের সঙ্গে একটি সেন্টিমিটার স্কেল যুক্ত আছে। বরফে থার্মোমিটারটির পাঠ 7.3 সেন্টিমিটার,
স্টিমে 23.8 সেন্টিমিটার, হিমমিশ্রণে পাঠ হলো 3.5 সেন্টিমিটার। এখানে ভাষাগত কনফিউশনটা করবা না। বরফে যে মানটা, এই মানটাই আসলে কে, বরফে যে মানটা এটাই আসলে কে, আইসের মান। হিমমিশ্রণটা কিন্তু আইস না, এটা কিন্তু আইস না, এটা হচ্ছে আইস। সো আইসের ভ্যালুটা এটা কোনটা, এটা। আর এটা তো স্টিমের ভ্যালুটা, তাই না, স্টিমের। এগুলো সাধারণত কিসের ভ্যালু, এক্স দিয়ে বলতে পারো, এক্স আইস এক্স স্টিম, ঠিক আছে। এটা কিন্তু আমার আইস না, ওকে। এটা আমার একটা র্যান্ডম হিমমিশ্রণের তাপমাত্রা আমরা বের করব, হ্যাঁ। এটা হচ্ছে শুধু এক্স, এটা এক্স স্টিম, এটা এক্স আইস। তাই হিমমিশ্রণের তাপমাত্রা সেলসিয়াসে কত, এখন খেয়াল করো, আমি যে এভাবে করি, এভাবে করলে কিন্তু এক্স কোনটা টি কোনটা চেনাই লাগে না, জাস্ট বসাইলেই হয়, ঠিক আছে। দুইটা স্কেল আঁকলাম, আঁকার পরে একটা দিলাম কি 100 0, এটা আমাদের জানা। 23.8 7.3, 7.3টা কিন্তু আমার আইসেটটা, মানে 0 ডিগ্রির বরাবর কিন্তু 7.3 বসাও না, ভুলেও কিন্তু 0 ডিগ্রি বরাবর 3.5 বসাও না, কারণ 3.5 কিন্তু আমার আইসের জন্য না, এটা র্যান্ডম একটা হিমমিশ্রণ আইসের চেয়েও কম তাপমাত্রায়, ঠিক আছে। সো 0 ডিগ্রি বরাবর কে বসবে 7.3, এই যে আইস দিয়ে আমি এটা বলছি 0 ডিগ্রি বরাবর বসবে 7.3, 100 ডিগ্রি বরাবর বসবে 23.8, আর এটা র্যান্ডম একটা 3.5 সেন্টিমিটারের মান, এটার জন্য এটা বের করবো। সো আমি ডিরেক্টলি করে ফেলি, তো আমি দাগ দিব, দাগ দিয়ে কি করব, এটার মান ধরে নিব, এটার মান ধরে নিলাম এক্স। এক্স কি করি আমরা, এক্স মাইনাস জিরো, এইটা থেকে এটা বিয়োগ দিচ্ছি, কিন্তু আগেও কিন্তু এক্স মাইনাস জিরো নিচেরটা বিয়োগ দিতাম, তাই না। এখন কিন্তু এটাই আছে নিচে, সমস্যা নেই, আমি কিন্তু এক্স মাইনাস জিরো করছি। এবার 100 মাইনাস জিরো ইকুয়াল টু, এবার আসি এই জায়গাটার মধ্যে, এইটা হচ্ছে আমার এক্স এর বরাবর যেটা, সেটা এইটা মাইনাস 7.3, 3.5 মাইনাস 7.3, and then 23.8 মাইনাস 7.3, 23.8 মাইনাস 7.3। ক্যালকুলেটর দিয়ে দাও, 1 সমীকরণ 51, এক্স এর ভ্যালু চলে আসবে। তাহলে মাইনাস 23.03 কি আসছে, মাইনাস 23.03 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তাহলে এই ম্যাথটা আমাদের ডান, ওকে, এই ম্যাথটা আমাদের ডান। সবারই আশা করি 2 লাইন লেখা হয়ে গেছে, ঠিক আছে। আজকে আর 2টা অংশ পড়বো, ঠিক আছে, আমরা দ্রুত করে পড়ে ফেলি, তাহলে একবারই আমরা শেষ করে দিতে পারবো, ব্রেক লাগবে না, একবারই আমরা শেষ করে দিতে পারবো, ওকে ফাইন। তাহলে আমরা এইভাবে করে ফেললাম এই ম্যাথটা, 2 লাইনে ডান আমার, এটাই হচ্ছে ওভারঅল জিনিসটা, ঠিক আছে, ঠিক আছে, ওকে। এবার আমরা চলে আসি, আমরা এতক্ষণ পর্যন্ত একটা সার্টেন ডিগ্রি সেলসিয়াসের মানের জন্য, একটা সার্টেন মানের জন্য এটার বরাবর এটার মান কত হয়, এটার বরাবর এটার মান কত হয়, এগুলো বের করছি। এখন আমরা পার্থক্য দেখব, এইটার এতটুকু রেঞ্জের জন্য এটার কতটুকু রেঞ্জ, এটার কতটুকু রেঞ্জ, পার্থক্য নিয়ে আলোচনা করব। মৌলিক ব্যবধান আমরা লিখছি না, এটা কি লিখছি উপরের লাইনটাতে, মৌলিক ব্যবধান। মৌলিক ব্যবধান যদি দুইটা স্কেলের সমান সমানে হয়, দুইটা স্কেলের মৌলিক ব্যবধান যদি সমান সমান হয়, যেমন ডিগ্রি সেলসিয়াসের মৌলিক ব্যবধান কেমনে আসছে, এটা 100 মাইনাস 0 করে। ক্যালভিনের মৌলিক ব্যবধান কেমনে আসছে, এটা 373 মাইনাস 273 করে। টি স্টিম মাইনাস টি আইস না, ওর জন্য টি স্টিম কত 373, টি আইস কত 273, 373 মাইনাস 273 করে এখানে 100 আসছে। তাহলে মৌলিক ব্যবধান যদি দুইটার সমান হয়, দুইটা যে কোনো দুইটা স্কেলের সমান হয়, তাহলে মাথায় রাখতে হবে তাদের একটার 1 ডিগ্রি পরিমাণ ব্যবধান আরেকটার 1 ডিগ্রি পরিমাণ ব্যবধান নির্দেশ করে, একটার 1 পরিমাণ বৃদ্ধি আরেকটার 1 পরিমাণ বৃদ্ধি নির্দেশ করে। মাথায় রাখবে, এই কথাটা বুঝতে হবে ভালো করে। এইটা কিন্তু আমি বলি নাই 1 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 273, এটা আমি বলি নাই। 1 ডিগ্রি সেলসিয়াস 273 এর সমান, সরি 1 ডিগ্রি সেলসিয়াস 1 ডিগ্রি সেলসিয়াস কি 1 কেলভিন তাপমাত্রার পার্থক্য, 1 ডিগ্রি সেলসিয়াস কি 1 কেলভিনের সমান? উত্তর হচ্ছে না, উত্তর হচ্ছে না। বাট তাপমাত্রার পার্থক্য যদি বলো, তাপমাত্রার পার্থক্য কেলভিনে যেটা 1 পরিমাণ বাড়াইলে, ডিগ্রি সেলসিয়াসে 1 পরিমাণ বাড়াইলে দুইটা একই কথা, দুইটা একই কথা। তাপমাত্রার পার্থক্য কেন? কারণ তার দুইটার মৌলিক ব্যবধান সেম। 100 যে ব্যবধানটা, এটা কার কার মধ্যে? যাহাই 32, যাহাই 0 তাহাই 273 কেলভিন, তাই না? আবার যাহাই 212 তাহাই 100 তাহাই 373, তিনটা স্কেলের জন্য।
এই যে ব্যবধানটা, এইখানে 100 ঘর, এখানেও 100 ঘর, দ্যাট মিনস এটার 1 ঘর উঠা যেই কথা, এটার 1 ঘর উঠা একই কথা, বাট এইটার 1 ঘর উঠা কিন্তু আবার ভিন্ন জিনিস, এটার 1 ঘর উঠা কিন্তু ভিন্ন জিনিস। কেন? কারণ এইটার মৌলিক ব্যবধান হচ্ছে 100, এটার মৌলিক ব্যবধান হচ্ছে 100, পার্থক্যটা। আর এটার মৌলিক ব্যবধান কত? 180। 212 থেকে 32 বাদ দিলে কত আসে? 180। দ্যাট মিনস এইখানে 1 ঘর উপরে উঠা এইখানের 1 ঘর উপরে উঠার সমান, বাট এইখানে 1 ঘর উপরে উঠার সমান না। এইটার 50 ঘর উপরে উঠা এটার 50 ঘর উপরে উঠার সমান, বাট এটার 50 ঘর উপরে উঠার সমান না। কিন্তু আবার এটাও খেয়াল রাখবা, এটার 50 এটার 50-এর সমান না, এটার 50 হয়তো এটার আসবে 273 প্লাস 50-এর মান, মানে মান কত হবে? এই 50 ডিগ্রি সেলসিয়াস কত কেলভিনের সমান? বলে দিও না 50 কেলভিনের সমান। 50 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন 50 কেলভিন তাপমাত্রার পরিবর্তনের সমান, ঠিক আছে? সো পরিবর্তন হিসেবে যদি চিন্তা করি তাহলে 1 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন যেই কথা, 1 কেলভিন তাপমাত্রার পরিবর্তন একই কথা। এইগুলো আমাদের কাজে লাগবে এম এস ডেল থিটা। পরের ক্লাসে আমরা যেগুলো দেখবো এম এস ডেল থিটার যে সূত্রগুলো আছে গৃহীত তাপ বর্জিত তাপের, হ্যাঁ, সো এম এস ডেল থিটার এই সূত্রগুলোতে ডেল থিটাটা যেটা তাপমাত্রার পরিবর্তন বলি, এটা কিন্তু ডিগ্রি সেলসিয়াসে বসাও ভাইয়া বা কেলভিনে বসাও, একই কথা, দুইটাই অ্যালাউড, দুইটাই তুমি ইউজ করতে পারো। বাট ডিগ্রি ফারেনহাইটের পরিবর্তন তুমি ইউজ করতে পারবা না এই ফর্মুলাতে। পারবা যদি এস এর রাশিটাই তুমি এভাবে চিন্তা করো, পার ডিগ্রি ফারেনহাইটে আছে। এটার একক কি? এটার একক হচ্ছে জুল পার কেজি পার কেলভিনও বলতে পারো, পার ডিগ্রি সেলসিয়াসও বলতে পারো, একই কথা, দুইটাই এসে একক ইন্ডিকেট করবে। বাট তুমি পার ডিগ্রি ফারেনহাইট বলতে পারো না, কারণ এটা হচ্ছে তাপমাত্রা পরিবর্তন। তার মানে এই সূত্রটার মধ্যে ডেল থিটার পরিবর্তন, ডেল থিটার মানটা ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার পরিবর্তন বসাও বা ক্যালভিনের তাপমাত্রার পরিবর্তন বসাও, একই জিনিস, কারণ মান তো একই দুটো। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তনে ফারেনহাইটের পরিবর্তন কত? 100 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তনে ফারেনহাইটের পরিবর্তন হয় 180, মৌলিক ব্যবধান থেকে পাই। 1 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তনে ফারেনহাইটের পরিবর্তন কত হয়? 1.8 ডিগ্রি ফারেনহাইট। দ্যাট মিনস এই স্কেলে এক পরিমাণ উপরে উঠলে, এই স্কেলে এক পরিমাণ উপরে উঠলে, এই স্কেলে কত ঘর পরিমাণ উপরে উঠা হয়? 1.8 পরিমাণ। এই স্কেলে এক পরিমাণ উপরে উঠলে, এই স্কেলে 1.8 পরিমাণ উপরে উঠায়, একই কথা। এই স্কেলে 1 ঘর নিচে নামলে এই স্কেলে কয় ঘর নিচে নামা হয়? 1.8 ঘর নিচে নামা হয়, ঠিক আছে? সো এটা খেয়াল রাখতে হবে। আবার এই স্কেলে 1 পরিমাণ উপরে উঠাই, এই স্কেলের 1 পরিমাণ উপরে উঠাই, এই স্কেলের 1 পরিমাণ নিচে নামাই, এই স্কেলের 1 পরিমাণ নিচে নামাই, ঠিক আছে? বুঝছো? আমি সমান সমান তাপমাত্রার ব্যাপারটা বলছি। সো সমান সমান তাপমাত্রা, এই যে এটা বরাবর, এটা 1 উপরে উঠতেছে না, এটা দেখবা যে মান মাপলে 1.8, 1 নিচে নামছো, এটার বরাবর গেলে এখানে পাবা 1 না, এখানে পাবা 1.8, ঠিক আছে? ওকে ফাইন, আশা করি তাহলে এই জিনিসটা বুঝাইতে পারছি। এই মানটা আমাদের একটু মনে রাখতে হবে দ্রুত হিসাব করার জন্য, এই মানটা একটু মনে রাখতে হবে দ্রুত হিসাব করার জন্য। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াইলে কত ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বাড়ে? 1.8। 1 কেলভিন তাপমাত্রা বাড়াইলে কত ডিগ্রি ফারেনহাইট বাড়ে? 1.8। একটু মুখস্থ করে ফেলতে হবে এটা, তাহলে দ্রুত করতে পারবো আর কি। বেরও করা যায় এমনি, ঐকিক নিয়ম করে বের করতে পারো, প্রসেসটাও দেখাই দিলাম। সো এই জিনিসটা একটু তুলে ফেললে আমাকে বললো, এই দুইটা লাইন একটু, এই বক্সটা তুলে ফেললেই আমাকে একটু বললো, বক্সটা 30 সেকেন্ড সময় দিচ্ছি, এরপর একটা ম্যাথ করবো, এরপরে আমাদের শেষ। হ্যাঁ, যে কোনো স্কেলে বের করতে পারবো। ফারদিন বলছো রয়মারটার পরিবর্তন 0.8, যে কোনো স্কেলের জন্যই বের করতে পারবো। মৌলিক ব্যবধান শিখাই দিছি না আমি? মৌলিক ব্যবধান দিয়ে ঐকিক নিয়ম করবা, তাইলেই তো হয়। মৌলিক ব্যবধান দিয়ে আমি তো প্রসেসটাই দেখাইছি কেমনে বের করতে হয় এটা, ঠিক আছে? সো এটা আশা করি শেষ তোমাদের। ওকে ফাইন, এবার আমরা চলে আসবো আমাদের একটা ম্যাথে, স্পেশাল ম্যাথ। এই ম্যাথটা করে আমরা আমাদের কাজ শেষ করবো। এই ম্যাথটা তোমাদের জন্য কুইজ, এটাই আমাদের আজকে একটা লাস্ট ম্যাথ। দেখি শেষ ভালো যার সব ভালো তার হয় কি না, কার শেষ ভালো। সো লাস্ট ম্যাথ, সময় শুরু হচ্ছে এখন 2 মিনিট, সময় শুরু হচ্ছে এখন 2 মিনিট। সময় শুরু হয়ে গেছে কিন্তু, আর 1 মিনিট 27 সেকেন্ড আছে আমার এখানে। দ্রুত দ্রুত করে ফেলো, দেখি কারা কারা এটা করতে পারো। রাতুল নাম পড়ছি আমি তোমার, মুহাইমিনুল ইসলাম রাতুল। আচ্ছা এই মুহাইমিনুল ইসলাম রাতুল, তুমি নামের উপরে যে 2টা ডট দিছো ইউ এর উপরে,
এটা কি মানে ডট দিলে কি হয়, এটা আমি সাধারণত দেখি যে জার্মানি প্লেয়ারদের থাকে ওজিল বা ওদের নামে। তুমি কি জার্মানি ভাল লাগে তোমার কাছে? হাফিজুর রহমান ডান, ইশরাত জাহান তুলসি, তুলতে বলি নাই কিন্তু করতে বলছি, এটা পরে ইয়া করবা, এটা করতে বলছি, করে আমাকে অ্যান্সার বলো। টাইম শুরু হচ্ছে, টাইম চলতেছে তো। একটা অ্যান্সার পাইছি আমার এখানে, নুজহাত ফারহানা বলছো 338.16, কিসে একটা কোন এককে আসছে এটা একটু বলে দিও। সিদ্দিক বলছো বাংলাদেশের খেলায় টান টান উত্তেজনা, মনোযোগ দিতে পারতেছে না, এই যে এটাই লাস্ট ম্যাচ, এটার পরে আমরা খেলা দেখবো সবাই, ঠিক আছে? কিন্তু এটা করে নাও। অ্যান্ড যারা যারা প্রশ্ন তুলে ফেলো। শ্রাবণী বলছো পারবো না, ম্যাথটা কিন্তু কঠিন না, সহজ। ম্যাথটা ওভারঅল হচ্ছে 3 লাইনের ম্যাথ, এটা 3 লাইন, এই ম্যাথটা 3 লাইন। ইয়ো কি বলছো 336.40, এককগুলো একটু লিখো তোমরা যে কি আসলে। ওয়ার্নার হাইজেনবার্গ বলছো 336.0067। আলিফ বলছো ফর্মুলা মনে নাই। আব্দুল আল নোমাল 336.004। লাবিবা লিমু বলছো 0.4032 মিটার। তুলে ফেলো প্রশ্নটা, তুলে ফেলো যারা প্রশ্ন তুলবা। ওকে, তাহলে চলো এবার শাহরিয়ার আবির 0.224 মিটার। প্রশ্নটা তুলে ফেলো, তুললে আমাকে বইলো। হৃদয় কর্মকার পয়েন্ট সামথিং মিটার আসে, হ্যাঁ সামথিংটাই কত এটা জানতে চাচ্ছি। আচ্ছা, তো প্রশ্নটা তুলে ফেলে আমাকে বইলো। শহীদুল ইসলাম বলছো তুলসি। মার্জিয়া সুলতানা রিদিকা বলছে 0.4036 মিটার। তাহলে দেখি প্রশ্নটার মধ্যে কি বলছে। ফ্রান্সের আইফেল টাওয়ারের 0 ডিগ্রি ফারেনহাইটে উচ্চতা 336 মিটার। গ্রীষ্মকালে সর্বোচ্চ তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট ও শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা 0 ডিগ্রি ফারেনহাইট। দ্যাট মিনস শীতকালেই উচ্চতাটা তোমার বলে দিছে কত শীতকালের উচ্চতা বলে দিচ্ছে 336 মিটার। বলছে গ্রীষ্মকালে টাওয়ারটি শীতকালের চেয়ে কতটা বড় হবে। খুব সহজে যদি বলতে যাই, 0 ডিগ্রিতে একটা বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে, 100 ডিগ্রিতে ওই বস্তুটার দৈর্ঘ্য কতটুকু বাড়বে, বৃদ্ধির পরিমাণে জানা যাচ্ছে। 9-10 তোমরা ছোটবেলায় ফর্মুলা পড়ছো, এই ফর্মুলাগুলো আশা করি তোমাদেরকে মনে রাখতে হবে। কিন্তু এখানে কিন্তু এমন না যে এইচএসসি তাপগতিবিদ্যা এই ফর্মুলাগুলো লাগে না, ওগুলো কিন্তু কানেক্ট করে দিবে। সো তোমরা দৈর্ঘ্য রিলেটেড ফর্মুলা এরকম একটা পড়ছিলা না, ডেল এল, এটা হচ্ছে দৈর্ঘ্যের বৃদ্ধি, তাপমাত্রা প্রয়োগে দৈর্ঘ্যের বৃদ্ধি, যেটা হ্যাঁ দৈর্ঘ্যের বৃদ্ধি বা হ্রাস দুইটাই হতে পারে। সো ডেল এল এটা হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, এটা কিসের উপর নির্ভর করে, তাপমাত্রার পরিবর্তনের উপর নির্ভর করে। ডেল থিটা সাথে কে আছে, আদি দৈর্ঘ্যের উপর নির্ভর করে, যেটাকে আমরা এল নট বলি, আর দৈর্ঘ্য প্রসারণ সহগ একটা আছে সেটাকে আলফা বলি, তাই না? সো দৈর্ঘ্য পরিবর্তন ইকুয়াল টু দৈর্ঘ্য প্রসারণ সহগ ইনটু আদি দৈর্ঘ্য ইনটু এল নট দিয়ে আদি দৈর্ঘ্য বোঝাচ্ছি ইনটু তাপমাত্রার পরিবর্তন। এখন খেয়াল রাখার বিষয়, এল নটের ভ্যালু দেওয়া আছে না আমাদের এখানে, দেয়া আছে। এল নটের ভ্যালু আমাদের এখানে দেয়া আছে। এল নটের ভ্যালু কত, 336 মিটার দেওয়া আছে আদি দৈর্ঘ্যটা। আমাদের আলফা এর ভ্যালু দেওয়া আছে না, দেয়া আছে। আলফা এর ভ্যালু 12 × 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। কোন এককে দেওয়া আছে, এটা পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে খেয়াল রাখো বন্ধুরা, এইটা পার ডিগ্রি সেলসিয়াসে দেওয়া, এটা মিটারে দেওয়া। এখানে যদি আমি ডিগ্রি সেলসিয়াসে জিনিসটা বসাই, তাহলে পার ডিগ্রি সেলসিয়াস ইন্টু সেলসিয়াস গুণ যে কি হবে, কাটাকাটি শুধু থাকবে মিটার। দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ মিটারেই হওয়া উচিত, তাই না? মিটারেই হবে। আমাদের এইখানে ম্যাথটা অ্যাকচুয়ালি সহজ। ডেল থিটা যেটা, সেটা বের করে বসাই দিলেই হয়। আলফা জানি, এল নট জানি। ডেল থিটা আমার কত, 100 - 0 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ 100 ডিগ্রি ফারেনহাইট। তাপমাত্রা কতটুকু পার্থক্য আদি আর শেষের মধ্যে, শীতকাল আর গ্রীষ্মকালের মধ্যে, 100 ডিগ্রি ফারেনহাইট। বাট আমি কি 100 বসাইলে হবে এখানে? হবে না। আমার এখানে কিসে বসাইতে হবে, ডিগ্রি সেলসিয়াসে। এই যে পরিবর্তনটা ডিগ্রি সেলসিয়াসে নিতে হবে। আমরা জানি 1 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন
1 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন, এখানে পরিবর্তনটা ওই যে উপরে ডট ডেল দিয়ে বুঝেছি, কত ডিগ্রি ফারেনহাইটের পরিবর্তনের সমান? 1.8 ডিগ্রি ফারেনহাইটের পরিবর্তনের সমান। 1.8 ডিগ্রি ফারেনহাইটের পরিবর্তনের সমান। তাহলে 100 ডিগ্রি, এখন আমরা নিচ্ছি তো ডিগ্রি সেলসিয়াস থেকে ফারেনহাইট না, আমরা ডিগ্রি ফারেনহাইট থেকে ডিগ্রি সেলসিয়াসে নিচ্ছি। ডিগ্রি ফারেনহাইট পরিবর্তন দেওয়া আছে, ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন আমার দরকার। তাহলে আমি কি করব, ডিগ্রি সেলসিয়াস থেকে ফারেনহাইটে গেলে 1.8 দিয়ে গুণ দিতাম, ডিগ্রি ফারেনহাইট থেকে ডিগ্রি সেলসিয়াসে গেলে 1/1.8 দিয়ে গুণ দিব। দ্যাট মিনস 100 আমার ছিল, এটাকে ভাগ দিব এটাকে গুণ দিব 1/1.8, অর্থাৎ 1.8 দিয়ে ভাগ দিব। তো আশা করি এই জায়গাটা তোমরা বুঝছো। সো 100কে যদি 1.8 দিয়ে ভাগ দিই, 100কে যদি 1.8 দিয়ে ভাগ দিই 500/9 আসে। এটা 100/1.8 রেখে দিলেও সমস্যা নেই, আমি তারপরে দেখাচ্ছি 500/9 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, ওকে ফাইন, আর কিছুই করি নেই। তো এখানে আমি ভ্যালুগুলো বসাই দিই, আলফার ভ্যালু বসাই 12 ইন্টু, না লিখলেও হয়, এগুলো অ্যাডমিশন টেস্টে লেখা লাগে না, তারপরে লিখে দিচ্ছি 336 ইন্টু 500/9, দেখি কত আসে অ্যান্সার। ইন্টু 336 ইন্টু 12 ইন্টু 10⁻⁻6, তাহলে আমার আসতেছে 0.224। একটা ছেলেরই উত্তর পাইছি আমি 0.224 মিটার, আমি যতক্ষণ পর্যন্ত দেখছিলাম। তাহলে এটা হচ্ছে কি আমার ডেল এলটা আমার চলে আসছে। অর্থাৎ আমার কাছে এই তো জানতে চাইছিল, তাই না, শীতকালের চেয়ে টাওয়ারটি কতটা বড় হয়, এতটা বড় হয়, মানে শীতকালে চেয়ে গ্রীষ্মকালে যখন যাব 0.224 মিটার পরিমাণ বড় দেখাবে, 0.224 মিটার বৃদ্ধি সেটা পাবে। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতে পারি। আজকের ক্লাসে আর জুম করব না, কেন জুমটা আসলে কখন করলে ভালো হয়, যখন হচ্ছে কিছু পড়বা কিছু জানবা। কারণ আমি অনেক ক্ষেত্রেই দেখছি যে আজকের ক্লাসে হয়তো যে প্রশ্নগুলো তোমরা করবে এগুলো পরের ক্লাসের শুরুর দিকেরই আলোচনা। ঠিক আছে, সো আমরা কয়েকটা ক্লাস যাওয়ার পরে জুম সেশনগুলো আলাদা করে করব। ঠিক আছে, সো আজকে ফার্স্ট ক্লাস ছিল তাপগতিবিদ্যার, অ্যান্ড আমরা মোটামুটি থার্মোমেট্রি পার্টটা কভার করার চেষ্টা করছি। লেকচার শিট দিয়ে দেওয়া হবে, লেকচার শিটে আরও অনেক ব্রেইন টিজিং ম্যাথ আছে, ওই ম্যাথগুলো তোমরা চেষ্টা করে তোমরা অ্যাকচুয়ালি কি এই জিনিসগুলো নিয়ে ডিসকাশন গ্রুপেও আলোচনা করবে, অ্যান্ড এই ডিসকাশন গ্রুপে আলোচনাগুলো আমি প্রায়ই দেখি। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখতেছি। সবাইকে আমার তরফ থেকে আল্লাহ হাফেজ, ধন্যবাদ।